করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। সপ্তাহের প্রথম দিন এবং সেই প্রথম দিনে একটা নয়, তিনটে গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে। এই তিনটে মামলার আজকে পর্যন্ত দাঁড়িয়ে মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যা বললেন তাতে যথেষ্ট অস্বস্তিতে রাজ্য সরকার। কেন? প্রথম ধনেখালি কাণ্ড, যে ধনেখালি কাণ্ডর তদন্তভার সিআইডির হাতে ছিল, আজকে নিরপেক্ষ তদন্তর স্বার্থে সেই তদন্তভার মাননীয় কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তুলে দিলেন সিবিআইয়ের হাতে। প্রথম ধাক্কা। দ্বিতীয়, পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজকে রাজ্য সরকার কোর্টে গেছিল এবং সেখানে তারা স্টে অর্থাৎ স্থগিতাদেশ চেয়েছিলেন, সেই আর্জিও কিন্তু আজকে নামঞ্জুর হয়েছে। আগামীকাল আবার তার শুনানি হবে। এবং তৃতীয়, আপনারা জানেন কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের নির্বাচন হচ্ছিল না, একেবারে স্পষ্ট নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট যে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে সেখানে নির্বাচন করতেই হবে। এই কলকাতা হাইকোর্টের যে ত্রিমুখী রায়, সেই নিয়ে আজকে আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। এই মুহূর্তে আমার সঙ্গে আছেন, আমার একদিকে আছেন মনুজা বিবি, প্রয়াত নাসিরউদ্দিন ধনেখালি কাণ্ডের যাকে প্রাণ হারাতে হয়েছে, প্রয়াত নাসিরউদ্দিনের স্ত্রী মনুজা বিবি এবং তার শিশু সন্তান। পাশে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায়, তার পাশে বিশিষ্ট আইনজীবী সুব্রত মুখোপাধ্যায়। আমার অন্যদিকে আছেন আব্দুল মান্নান, কংগ্রেস নেতা, এবং শুরুর দিন থেকে আপনাদের সরাসরি এবিপি আনন্দে আমরা দেখিয়েছি এই ধনেখালি কাণ্ডে যার অবস্থান এবং বক্তব্য পরিষ্কার হয়ে গেছে। প্রথম দিন থেকে সেই বক্তব্যর প্রতিফলন সংবাদ মাধ্যমে এসছে। তার পাশে রয়েছেন সিপিএম নেতা অঞ্জন বেরা, তার পাশে রয়েছেন অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়, এবং রয়েছেন আপনাদের মনে থাকবে তপন দত্তের, যে সিবিআই তদন্তের দাবিতে যিনি লড়াই করছেন। আজকেও কলকাতা হাইকোর্টে যার মামলা শুনানি ছিল, প্রয়াত তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত। আমি প্রথমে শুরু করব যে তিনটি রায়, যে তিনটি ধাক্কার কথা বলছিলাম, আজকে কলকাতা হাইকোর্টে ঠিক কী হলো। 13ই মে 2011, 34 বছর পর রাজ্যে রাজনৈতিক পালাবদল হলো। বাম দুর্গে ধস নামিয়ে ক্ষমতার অলিন্দে পা রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর পরিবর্তনের দ্বিতীয় বর্ষপূর্তির দিনেই আদালতে ত্রিফলাবিদ্ধ হল তৃণমূল সরকার। ধনেখালিতে কাজী নাসিরউদ্দিন নামে এক যুবককে পুলিশ লকআপে পিটিয়ে মারার অভিযোগ ওঠে। ঘটনায় নাম জড়ায় স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। সিআইডির জেরার মুখে পড়তে হয় তাকে, কিন্তু সিআইডি তদন্তের গতি প্রকৃতি আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। তাই শেষ পর্যন্ত সিবিআই এর হাতে তদন্তভার তুলে দিল আদালত। তৃণমূল কাউন্সিলর ইলা নামের মৃত্যুর দীর্ঘদিন পরেও ভোট না হওয়ায় জনপ্রতিনিধি শূন্য অবস্থায় রয়েছে কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ড। অবিলম্বে ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। কেন ভোট হচ্ছে না? আদালতের এই প্রশ্নের উত্তরে রাজ্য নির্বাচন কমিশন জানায়, তারা ভোটের বিষয়ে রাজ্য সরকারকে বারবার চিঠি দিলেও কোনো উত্তর মেলেনি। এরপর সোমবার সেপ্টেম্বর মাসের মধ্যে 1 নম্বর ওয়ার্ডের নির্বাচন সেরে ফেলার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেয় হাইকোর্ট। পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায় তাদের বিরুদ্ধে যাওয়ায় ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য সরকার। সিঙ্গেল বেঞ্চের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সোমবার আবেদন করে তারা, কিন্তু আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। এবিপি আনন্দ। আপনাদের প্রথমেই দেখাবো ধনেখালি কাণ্ড। তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্র, তার বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছিল। ধনেখালি কাণ্ডে আজকে কলকাতা হাইকোর্ট ঠিক কী বললেন। গুরাব কাণ্ডের পর ধনেখালি কাণ্ড। পুলিশ লকআপে কাজী নাসিরউদ্দিনের মৃত্যুর ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার রায়ের শুরুতেই আদালত জানিয়ে দিল, নিরপেক্ষ তদন্তের স্বার্থে এই ঘটনার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হচ্ছে। মামলার শুনানি পর্বে একাধিকবার সিআইডি তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন তুলেছে আদালত। কখনো আদালতের প্রশ্নের সদুত্তর দিয়ে উঠতে পারেনি রাজ্য।
কখনো উত্তর দিলেও তাতে সন্তুষ্ট হতে পারেনি আদালত। এমনকি সিআইডি তদন্তে চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে রাজ্যকে তুলোধনাও করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিআইডি তদন্তের ক্ষেত্রে যে দিকগুলি নিয়ে হাইকোর্ট সন্তুষ্ট হতে পারেনি এদিনের রায়ে তাও উল্লেখ করা হয়েছে। হাইকোর্ট যে প্রশ্নগুলো তুলেছে সেগুলির উত্তর খুঁজতে সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের ব্যাখ্যা ছিল যে পুলিশের হেফাজতে মৃত্যু, অতএব পুলিশ সঠিকভাবে ধনেখালি পুলিশ স্টেশন বা সিআইডি এরা সঠিকভাবে ইনভেস্টিগেশন করতে পারবে না, তদন্ত করতে পারবে না। সেই জন্য আমরা সিবিআই চেয়েছিলাম। সিবিআই এই বিষয়ে মহামান্য আদালত সিবিআইকে দায়িত্ব ন্যস্ত করেছে তদন্তের জন্যে। একজন সাধারণ কয়েদি তার গ্রেপ্তার হওয়া আগে এবং পরে থানার ওসির সঙ্গে এমএলএ টেলিফোনে কথা বলছে, দেখো বিস্ময়কর ব্যাপার। সেই এমএলএকে যথার্থভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। থানার ওসি তিনি রিপোর্টে বলেছেন যে কিছু হয়নি, ওকে চড় থাপড় মারা হয়েছিল, অথচ পোস্টমর্টম রিপোর্টে দেখা যাচ্ছে গুরুতর আঘাতের চিহ্ন। এই সমস্তটা দেখেই আদালতের মনে হয়েছে যে সিআইডি যারা তদন্ত করছেন তারা রাজনৈতিক ছায়ার বাইরে গিয়ে স্বাধীনভাবে তদন্ত করতে পারছেন না। আদালতের রায়ের কপি হাতে পাওয়ার 7 দিনের মধ্যে ধনেখালি কাণ্ডের তদন্তভার গ্রহণ করবে সিবিআই। সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে মামলার কেস ডায়েরি সহ অন্যান্য প্রয়োজনীয় নথি সিবিআই এর তদন্তকারী আধিকারিকের হাতে তুলে দিতে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। ধনেখালি কাণ্ডে রাজ্য পুলিশ বা সিআইডির তদন্তে কেন সন্তুষ্ট হতে পারল না কলকাতা হাইকোর্ট, আপনাদের তা দেখাবো, কিন্তু তার আগে মনুজা বিবির কাছে যাব। এই মামলার রায়ের পর আমরা খুব উদ্বিগ্ন হয়ে সরাসরি আপনার সাংবাদিক সম্মেলন দেখছিলাম। আপনি বারবার বলছিলেন যে নানাভাবে আপনাদের ওপর একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, বাড়িতে যারা আসছে তারা অস্বস্তিতে পড়ছেন, এমনকি বাচ্চাদের, আপনার একাধিক সন্তান, সেই বাচ্চাদের টিউশন পড়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, মাস্টারমশাইরা পড়ালে তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। এই ব্যাপারটা যদি একটু আমাদের বলেন যে কিরমভাবে আপনাদের পরিবারের ওপর এই ঘটনার পর চাপ সৃষ্টি হলো। আমাদের পরিবারে বলুন। বলছে আমাদের পরিবারে বাচ্চাদেরকে টিউশনি করার জন্য মাস্টার আসছে, কেউ অথবা কেউ বাড়িতে আসছে, জনগণরা গ্রামের দেখি বাচ্চারা কি করছে, আত্মীয় স্বজনকেও আসতে দিচ্ছে না, মারপিট মারবে বলছে, ধরবে বলছে, অথচ মেরেছি। আমাদের গ্রামের একটা ছেলেকে আমাদের বাড়িতে আসছিল, ও যে গিয়েছিলিস কেন বাড়িতেও যাওয়া যাবে না, ওদের কিছু খোঁজ খবর নেওয়া যাবে না, এরকমভাবে হুমকি দিচ্ছে, অত্যাচার করছে, মারধর করছে এখনো পর্যন্ত। অর্থাৎ তরতাজা নাসিরউদ্দিনকে যে শুধু মেরে ফেলা হলো বা তার মৃত্যু হলো তা নয়, তারপরে আপনাদের পরিবার এই কয়েকটি নিষ্পাপ শিশু তাদের পড়াশুনো অবধি ব্যাহত হচ্ছে। আপনি আরেকটা জিনিসও বলছিলেন যে একটা বিবৃতি সিআইডির তরফ থেকে তাদের মতো কথা বলার জন্য আপনার বলা হচ্ছে, এই ব্যাপারটা যদি একটু বলেন, কি আপনার অভিযোগ? আমার অভিযোগ যে আমাদের আত্মীয় স্বজনকেও আসতে দিচ্ছে না, অথচ এখনো পর্যন্ত বলছে যে আমরা মেরেছি, আমরা দোষীগুলোকে জানি, আমাদের গ্রামে অসীমা পাত্র ওদেরকে বলছে যে যারা যারা ওদের বাড়িতে যাবে অথচ খোঁজ খবর নেবে তাদের ওপর অত্যাচার করবি অসীমা পাত্র, অথচ আমাদের গ্রামের ছেলেরাও আশেপাশে ওদেরখানে করছে, উত্তেজনা করছে যে ওদের বাড়িতে কেউ গেলে মারধর করবি, অথচ হুমকি দিবি ওদের বাড়িতে কেউ না যায়। ওই জন্য আমার অভিযোগ যে ও এখনো পর্যন্ত কেন হুমকি দেবে অথচ কেন মারধর করবে। ওই জন্য বলছি আমাদের পরিবারকে যেন মারধর করে না, অথচ আমাদের যারা আশপাশে আছে জনগণদের ওপর না হামলা করে, তাই জন্য আমি অভিযোগ করছি। অসীমা পাত্র যিনি ওই এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বিরুদ্ধে আপনার অভিযোগটা ঠিক কি? কিভাবে এই নাসিরউদ্দিনের মৃত্যুর সঙ্গে তিনি জড়িত বলে মনে করছেন আপনি? উনি অত্যাচার, উনি অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াতো, উনি অন্যায় সহ্য করতে পারতো না। ও অন্যায় দেখেছিল বলে বললো যে আমি এই পার্টির মধ্যে থাকবো না, আমি কিছুদিনের মধ্যে আমি পার্টি থেকে পদত্যাগ করছি। তাই জন্য ওর হুমকি দিল যে মারধর করবো, অথচ করবো। আমি পুলিশ পার্টি ছিল, কে ওর পিয়াকে ওর পিয়ে পটল বলে, ওকে মেরেছিল, ওর পিয়ে ওনার পিয়াকে অন্য পার্টিতে মেরেছিল, হাতে করেছিল, একটু আঘাত করেছিল। ও বললো যে ওই করেছে, নাসিরউদ্দিনই করেছে। আমরা বললাম না করিনি, পুলিশ পাঠিয়েছে, বারবার গেটে তালা মালা লাড়া দিয়ে হুমকি দিয়ে অত্যাচার করতো। বললো যে আমি পুলিশ পাঠিয়ে বললো যে অসীমা পাত্র পাঠিয়েছে,
ও গলায় পা দিয়ে মেরে দেবো, কিন্তু থানায় নিয়ে গিয়ে গলায় পা দিয়ে মেরে দেবো। 1 সপ্তাহ অথচ 1 মাস পার হলো না, ও পুলিশে দিয়ে মারা করালো। তাই জন্য আমার ওর ওপর আমার এইখানে একটু জানতে চাইবো, সেটা হচ্ছে আপনার স্বামী নাসিরউদ্দিন, তিনিও তো তৃণমূল কংগ্রেস করতেন, তৃণমূল কংগ্রেসের বিধায়ক অসীমা পাত্র। এই তাহলে দুজনের দ্বন্দ্ব জায়গাটা ঠিক কি? আপনি বলছিলেন যে অন্যায় দেখে ফেলেছিল, একটু বলবেন? ও তো একটু পার্টিতে ওনার সাথে ওঠা বসা করতো ছিল, তৃণমূল কর্মী ছিল উনি অন্য জায়গায় গিয়ে উদ্বোধন আমাদের গিয়েতে উদ্বোধন করতে এসেছিলেন, পার্টিতে গিয়ে পার্টির সে আছে ওইখানে উদ্বোধন করতে এসেছিলেন। ওর সাথে খাতির বাতির হলো, অন্য জায়গায় গিয়ে অন্যজনকে মালা দেওয়া করালো ওনার পার্টিতে গিয়ে, যে বললো যে আপনি মালাটা দিন ওনার গলায়। এবার বললেন, এবার এরকম করে কাছের লোক করে ওকে করলো, বললো মারবো বলে, যে পুলিশ পার্টি ছিল পটলকে গিয়ে মেরেছিল বলে ওর ওপর দোষী সাব্যস্ত করলেন, ওকে হুমকি দিয়ে তার জন্য পুলিশ দিয়ে মারা করালো। বুঝতে পারছেন, আইনের সম্পর্কে মারলেন, যে আমাদের না দোষটা হয় যে আমরা মেরেছি, ওই উপলক্ষে মারলো। আরেকটা আপনি বলছিলেন জমি বিক্রি নিয়ে কোনো একটা গন্ডগোলের কথা বলছিলেন। জমিটা তার মানে ও সিপিএম থেকে বলেছিলেন যে 3-4 লাখ টাকায় ওই জমিটা নেবো। এবার ইনি বললেন যে গরিবের জন্য কিংবা রাস্তাঘাটের জন্য কেন আমি ওই তৃণমূল কর্মী আমরা কেন ওই জমিটা ওই সিপিএম এর এতে দেবো। তাই জন্য এই নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্ব লাগলো। তাই জন্য বললো যে আমাকে জমিটা কিনতে দিবেন না, যে আমি নেবো, ওই পয়সাটা নিয়ে আমার কাজে লাগাবো। বলছে না, ওসব কাজে লাগানো যাবে না। ওই জন্য দ্বন্দ্ব লাগেছিল, ও রুখে দাঁড়িয়েছিল বলে ন্যায় বিরুদ্ধে, তাই জন্য প্রতিবাদ করতে গিয়েছিল বলে ওরকম হয়েছিল। আমরা সত্যি আপনার সঙ্গে সমব্যথী। এই নিষ্পাপ শিশু আমাদের প্রতিপক্ষের মঞ্চে আজ খেলে বেড়াচ্ছে। ওর বাবা নাসিরউদ্দিন আজ আমাদের মধ্যে নেই, প্রাণ হারিয়েছেন এই ধনেখালি কাণ্ডে। আপনাদের এবার দেখাবো যে আজকে কলকাতা হাইকোর্ট কি কারণ বললেন, বা এতদিন কলকাতা হাইকোর্টে যখন শুনানি চলেছে বিচারপতিরা কি অবজারভেশন দিয়েছেন, যার ফলে এই যে সিআইডির হাত থেকে তদন্তভার তুলে দেয়া হলো সিবিআইয়ের হাতে। কেন এই সিদ্ধান্ত নিলেন মাননীয় বিচারকরা? ঠিক কোন কারণে পুলিশ বা সিআইডির তদন্তে তারা অসন্তুষ্ট বলে মনে হচ্ছে, দেখাবো। সিআইডি তদন্তে চূড়ান্ত অনাস্থা, রাজ্যকে তুলোধনা, অবশেষে সিবিআইকে তদন্তভার। কিন্তু ধনেখালি কাণ্ডে সিআইডি তদন্তে আদালত সন্তুষ্ট হতে পারল না কেন? জনস্বার্থ মামলা শুরু থেকেই তদন্তের গতি প্রকৃতি নিয়ে একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। শুনানি পর্বের শুরুতেই বিচারপতি জয়মাল্য বাগচি প্রশ্ন তোলেন। 21 ফেব্রুয়ারি 2013 ধনেখালি কাণ্ডে পুলিশের বিরুদ্ধে খুনের মামলা না করে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে কেন? রাজ্যের উত্তর অবশ্য আদালতকে সন্তুষ্ট করতে পারেনি। 7 মার্চ 2013 আদালত প্রশ্ন তোলে, যেখানে পুলিশ দাবি করেছে নাসিরউদ্দিনকে কেবল চর মারা হয়েছে, সেখানে তাঁর দেহে এত আঘাতের চিহ্ন কিভাবে? এক্ষেত্রে সরকারি আইনজীবী অবশ্য আদালতে একটি সিসিটিভি ফুটেজ দেখানোর চেষ্টা করেন। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছিল অভিযুক্ত কয়েকজন পুলিশকর্মী নাসিরউদ্দিনকে চর মারছে। কিন্তু প্রধান বিচারপতি প্রশ্ন তুলেন, গরাদের মধ্যেই যে নাসিরউদ্দিনকে মারা হয়েছে তার প্রমাণ কোথায়? সিসিটিভির নজরদারির আওতার বাইরে এই ঘটনা ঘটেনি, তার কি প্রমাণ আছে? সরকারি আইনজীবী বলেন, কাজী নাসিরউদ্দিনের মৃত্যু সম্ভবত হৃদরোগে হয়েছে। কিন্তু সেই উত্তরে প্রধান বিচারপতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশ্ন করেন, সরকারি আইনজীবী কি ডাক্তার? তার দাবির ভিত্তি কি? একটি দায়িত্বশীল রাজ্যের দায়িত্বশীল সরকারি আইনজীবীর আরও দায়িত্ববান হওয়া উচিত। রাজ্য যদি সত্যিই মনে করে হৃদরোগে আক্রান্ত হয়েই নাসিরউদ্দিনের মৃত্যু হয়েছে, তাহলে চূড়ান্ত রিপোর্ট দিয়ে তা জানিয়ে দিক। এরপর আদালত প্রশ্ন তোলে, এই ঘটনার পর ধনেখালি থানার ওসিকে কেন গ্রেফতার করা হয়নি? কারণ থানায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ওসি সেই ঘটনার দায় এড়াতে পারেন না। আর এক্ষেত্রে কাজী নাসিরউদ্দিনকে যে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগ উঠেছে এবং পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়েছে, আদালতে এই প্রশ্নেরও কোনো সদুত্তর দিতে পারেননি অ্যাডভোকেট জেনারেল ও সিআইডি। অ্যাডভোকেট জেনারেল অবশ্য বলেন, একজন সাব ইন্সপেক্টর এবং 2 জন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে। এর প্রেক্ষিতে আদালত মন্তব্য করে, এমন কাউকে গ্রেফতার করা হয়েছে যাদের ঘাড়ে সহজেই দোষ চাপানো যায়। পাশাপাশি এই প্রসঙ্গেই আদালত প্রশ্ন তোলে, আসলে কাকে আড়াল করার চেষ্টা হচ্ছে? ডিভিশন বেঞ্চের সেই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারেনি সিআইডি। 8 মে 2013
শেষ দিনের শুনানিতে শাসক দলের বিধায়কের সঙ্গে পুলিশের যোগসাজশ নিয়েও প্রশ্ন তোলে আদালত। কাজী নাসির উদ্দিনের মৃত্যুর পরই স্থানীয় তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন মৃতের স্ত্রী মানুজা বিবি। সিআইডি রিপোর্টেও দেখা গিয়েছে ঘটনার দিন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র তদন্তকারী আধিকারিক ও ধনেখালি থানার ওসির সঙ্গে ফোনে কথা বলেন। কাজী নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চান। আদালত প্রশ্ন তোলে, পুরো ধনেখালি বিধানসভা কেন্দ্রে অসংখ্য অপরাধ সংগঠিত হয়, কিন্তু কাজী নাসির উদ্দিনের বিষয় ভাবতে তিনি এত উদ্গ্রীব ছিলেন কেন? কতবার তদন্তকারী আধিকারিক ও ধনেখালি থানার ওসির সঙ্গে কথা বলেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র? অ্যাডভোকেট জেনারেল জানান, সিআইডির রিপোর্টে বলা হয়েছে দুবার কথা বলেছিলেন অসীমা পাত্র, কিন্তু এই উত্তরে সন্তুষ্ট হয়নি আদালত। তারা বলে, কিসের ভিত্তিতে বলছেন দুবার কথা হয়েছে? মোবাইল ফোনের কল রেকর্ডের ডিটেল কোথায়? সেই প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারেননি অ্যাডভোকেট জেনারেল। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। মান্নানদা, আপনার কাছে যাব। আমার মনে আছে যেদিন সকালে সাধারণ মানুষ প্রতিবাদ করছিলেন রাস্তায় নেবে কাজী নাসির উদ্দিনের মৃত্যুর, অসীমা পাত্রকে যেরকম টেলিফোনে এবিপি আনন্দে আমরা ধরেছিলাম, আপনাকেও ধরেছিলাম, সেই মুহূর্ত থেকে তার আগে থেকে তো বটেই আপনি এই পরিবারটির পাশে এসে দাঁড়ান। কেন আপনার মনে হয়েছিল, শুধু কি জেলার ঘটনা বলে, কেন আপনার মনে হয়েছিল যে এখানে পুলিশের যে বক্তব্য সেখানে গরমিল আছে, বা কেন প্রথম দিন থেকে আপনারা সিবিআই চাইছেন? না, আমার কথা হচ্ছে যে আমি নাসিরউদ্দিনকে আগে খুব একটা চিনতাম না। ওর মৃত্যুর কয়েক মাস আগে আমাকে চুচড়াতে একটি ছেলে এসে প্রণাম করলো, প্রণাম করেছে, বললো, দাদা আমরা তৃণমূল করি কিন্তু আর সহ্য হচ্ছে না। কেন? বললো, এই পার্টি আর করা যাবে না, যে অন্যায়ের প্রতিবাদ করার দরকার। কারণ ওটা সব পার্টিতেই হয়, তোমরা তোমাদের এ করো। কারণ আমি ওইভাবে বিশ্বাস করি না একটা কাউকে ইনসিস্ট করবো তুমি এসছো দলে, তো ওইভাবে দল বাড়ানো যায় না। আর পার্টিতে ঝড়াঝাটি হবে, তোমরা এ করো। নামটা কি? নামটা বললো কাজী নাসির উদ্দিন। গ্রামের নাম বললো জয়রামবাটি। আমি ওখানে অনেককে চিনি। বলে আমি পঞ্চায়েতের ক্যান্ডিডেট হচ্ছিলাম 98 সালে তৃণমূলের, তাতে আমি তৃণমূল করি। ঠিক আছে। হঠাৎ 19 তারিখে সকালবেলা আমাকে ওখান থেকে প্রচুর লোক ফোন করলো, দাদা নাসুকে, তার ডাকনাম নাসু, তাকে খুন করেছে। কোথায়? বললো পুলিশের লকআপে। আপনি একবার আসবেন, এখানে তাহলে কিন্তু প্রচণ্ড গোলমাল চলছে। তো আমি বললাম ঠিক আছে আমি যাবো। আমার জেলা কংগ্রেসের প্রেসিডেন্টও যেতে চাই। তাই বললাম যে থাক, যেতে হবে না তোমাকে, কারণ এর আগে একটা রকম মার্ডার কেসে গেছিল, তাকে অ্যারেস্ট করে পুলিশ কেস দিয়ে দেয় এবং তাকে বেশ কিছুদিন লোকাপে তাই জেলে থাকতে হচ্ছিল। আমি যাচ্ছি, গিয়ে দেখি ওখানকার তৃণমূলের ছেলে অবরোধ করেছে, তারা পতাকা লাগিয়ে অবরোধ করেছে। তা আমাকে রাস্তা ছেড়ে দিল, দিয়ে বললো দাদা আপনি ওখানে যান। তা আমি গেলাম, গিয়ে দেখি বহু লোক, সাধারণ মানুষ, মানে দলমত নির্বিশেষে সমস্ত স্তরের লোক এসে বললো, দাদা এর একটা বিহিত করতে হবে। তো তারা উত্তেজনা মাথায় অনেক কিছু বলছে। তখন আমি একটু আড়ালে দেখলাম। আমি আগে বললাম তোরা থানা থেকে সরে যাও, কারণ এখানে ভাঙচুর করে কোনো লাভ নেই। ম্যাডিসিনাল এসপি আছে, তাকে আমি কতগুলো জিজ্ঞেস করলাম যে পুলিশ ওকে ধরলো কেন, ওর বিরুদ্ধে কী কেস ছিল। তখন বললো যে ওর বিরুদ্ধে কেস ছিল। কেস ছিল, তা ধরলো, কোথা থেকে ধরলো? অ্যাডিশনাল এসপি দেখলাম বিভিন্ন রকম কন্ট্রাডিক্টরি কথা বলছে। তা বললো পুলিশকে মেরেছে। কোন পুলিশকে? না, যারা ওখানে ডিউটি করছিল। আপনি ডিউটি রোস্টার আপনি আমাকে দেখাতে বাধ্য নন, কিন্তু ডিউটি রোস্টারটা কি আপনার থানা সিজ করেছে? কারণ আপনি তো অ্যাডিশনাল এসপি, আপনি আপনার পুলিশের ডিউটি রোস্টারটাকে নিয়েছেন যে ওই অফিসারদের ওখানে ডিউটি ছিল কিনা, সেটা তাহলে যদি থাকে তাহলে আপনি বলুন, আপনি সেটা কোনো আর একটা সিলমোহর আমি করে দিয়ে যাচ্ছি, পরে কোর্টে গিয়ে দেখা যাবে। তখন উনি দেখলাম হেজিটেট করছেন না, তার ডিউটি ছিল না, সিভিল ড্রেসে ছিল। তো সে তো আইবির লোক নয়, সিভিল ড্রেসে কে ডিউটি করবে? তো তখনই দেখলাম যে পুলিশের লোকেরা, ইন দ্য মিন টাইম আমাকে ওখানে দু একজন লোক, তারা সেই সময় থানায় ছিল, তারা বলল দাদা এরা করেছে কি, যখন মারতে মারতে ওকে নিয়ে এসে করেছে কি, সামনে একটা হার্ডওয়্যারের দোকান আছে এবং সেখানে সমস্ত এমএলএর সব লোকেরা ওখানে বসে থাকে। হ্যাঁ, থানার সামনে একটা কি সিগলি হার্ডওয়্যারে বসে থাকে। তারপর ওখানে একটা কি সব আলু পটল সব কি নাম টাম থাকে, আমার অত সম্পূর্ণ না, সবজির নামে কি নাম একটা, সেও নাকি ওখানেও সব বসেছিল। ওখান থেকে একটা ফোন যায় যে ম্যাডাম আমরা সব এ করেছি, আপনি কি বলছেন? তখন ওখান থেকে কী একটা উত্তর আসে, বলছে তাহলে আসছে তো লোকজন, বললো হ্যাঁ।
বলে ওই দোকান থেকে সব লোকগুলো এসে গেল, কিছু লোক এসে গিয়ে ওকে মারতে মারতে নিয়ে চলে গেল। ভেতরে একটা ঘর আছে, সেটা সিসি ক্যামেরার সিসিটিভির ফুটেজ মধ্যে ঢুকলো। হ্যাঁ ঢুকলো, ঢুকে ওই লোকগুলো গিয়ে ভেতরে গিয়ে মারধর করলো। আরেকজন লোক ছিল, সে সেই সময় অ্যারেস্টেড হয়েছিল, পরে তাকে পুলিশ ছেড়ে দিয়েছে, যে তাকে যদি পরে সাক্ষীটা কি মানে তাকে আর মানে বেকসুর ছেড়ে দিয়েছে। তখন আমার ওখানে দেখে মনে হলো যে এর মধ্যে একটা কনস্পিরেসি করে ওকে মার্ডার করা হয়েছে। তো এরপর তারপর এই মহিলা দেখলাম, আমি তখন জিজ্ঞেস করলাম ডায়েরি করেছি, বলে হ্যাঁ এর সঙ্গে সঙ্গে এফআইআর করতে বলেছে পুলিশ, তো এফআইআর জমা দিয়ে দিচ্ছি। তা ওই সই করে দিয়েছে। তখন ওকে বাইকে করে একজন নিয়ে এলো আমার সামনে। আমি তখন ওর মানসিক অবস্থা কোথাও কিছু করতে পারছি না, ও কাঁদছে, তখন হচ্ছে একটা বিচার চাই, সীমাবদ্ধ মেরে দিয়েছে। আমি চুপ করো, এটা দেখা যাক কী হয়। তা আমি এটা করেছে কি বললে, একজন লোক করে দিয়েছে, আমরা জমা দিয়ে দিচ্ছি। যখন জমা দিয়ে দিচ্ছে তখন আর দেখার দরকার নেই। আমি ঠিক আছে বলে উকিল ছিলেন তিনি, আমি ঠিক আছে। পরে এবার ওখান থেকে চলে আসার পরে খবর টবর যখন দেখলাম, আমি দেখলাম প্রথমে রিয়াকশান দেখলাম অসীমার। যদি ওর বাবা আমার খুব ঘনিষ্ঠ লোক ছিলেন, ওকে আমি খুব স্নেহ করতাম এককালে, কাশীপাত্র মেয়ে বলে অনেক কটূক্তি টুক্তি করলো। তারপর তোমাদের চ্যানেলে এসে দেখলাম ওর সম্বন্ধে অনেক কিছু। ও যদি অপরাধ না করে থাকে তাহলে ওর তো কোনো এ নাই। এবং তারপরেও আমরা পুলিশকে করেছি, প্রদীপ ভট্টাচার্য যখন গেলেন, অধীর চৌধুরী গেলেন, মান্নান হোসেন, আমাদের অজয় দে, সবাই গেলেন, ওখানে মিটিং করলাম, এসপির অফিস ঘেরাও করার প্রোগ্রাম নিলাম। এবং প্রথম দেখলাম এসপি প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে দেখাই করতে চাচ্ছে না, মানে আমাদের সাথে দেখা যায় একটা মার্ডার হয়েছে, প্রদেশ কংগ্রেসের সভাপতি, একজন রাজ্যসভার সাংসদ, দেখা করবে না। তখন আমি বললাম যে ঠিক আছে, আমাদের দেখা করতে হবে না। প্রতিম সিংহ রায় বলে আমাদের যিনি পিটিশনার ছিলেন, আমাদের জেলার প্রেসিডেন্ট দিলীপ নাথ, তারা বললো যে এসপি তো কথাই বলতে চাচ্ছে না, তখন ঠিক আছে ডিআইজির সঙ্গে কথা বলো, ওখানে এসপির সঙ্গে কথা বলো। তো আমি ডিআইজিকে ফোন করলাম, ডিআইজি বললো আপনি আসবেন? হ্যাঁ আমি না, প্রদীপ ভট্টাচার্য যাবেন, আপনি আসবেন, তাহলে বসে থাকবো। তারপরে দেখি এসপি আমাকে নয়, আমাদের অমিতাভ চক্রবর্তী জেনারেল সেক্রেটারি, প্রদেশ কংগ্রেসের ইনচার্জ আমাদের, তো তাকে ফোন করেছে যে এরকম ব্যাপার, আমি আছি, কেন ডিআইজির কাছে যাবে। তা আমি তার ফোন করলাম যে আপনাকে তো ফোন করা হয়েছে, আপনি ফোন ধরেননি, আপনার পিবিএক্সে করেছে, তার কারণে। আর এসপি তখন এটা মনে হয়েছে, আমাদের সন্দীপবাবু জানেন এসপির অফিসটা পারে, ডিআইজির অফিসটা যেতে হয়। তখন জানার জন্য একটা ডিএসপিকে দান করে হয়েছে, না আপনি আমার সঙ্গে দেখা করুন। স্যার তাকেও যখন প্রশ্ন করছি, কোনো প্রশ্ন উত্তর দেয়, বলছে না হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। আমরা হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, তারপর আমরা বলেছিলাম পোস্টমর্টমটা রাত্রিবেলা করবেন না, মারা গেল সেদিনকেই। হ্যাঁ সেদিন রাত্রিবেলা হার্ট অ্যাটাকে মারা গেল। হ্যাঁ সেই সঙ্গে সঙ্গে নাকি হার্ট অ্যাটাকে মারা গেছে। বলছে মদ খেয়েছিল, সে পীরের থানায় গেছে, পীরের জায়গাতে গেছে, একটা নতুন গাড়ি কিনেছিল 107। কেউ পীরের থানায় গেলে মুসলিমরা কোনদিন মদ খেয়ে যাবে না, এটা যদি সে সত্যি মদাসক্ত থাকে, মাদকাসক্ত থাকলে সে কিন্তু এরা করবে না। তখন আমার দেখে, আমি পুলিশের লোক না হলো, আমার দেখে মনে হলো যে একটা কনস্পিরেসি মার্ডার আছে, এবং পুলিশের এসপি থেকে আরম্ভ করে সবাই দেখলাম কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এবার তারপরে আমি ভেবেছিলাম মুখ্যমন্ত্রী অন্তত একটা ব্যবস্থা নেবেন, কারণ আফটারঅল তারই দলের লোক, এবং একটা মহিলা বিধবা হয়েছে, এবং কাগজে বেরোচ্ছে, সব চ্যানেলে দেখেছে। মুখ্যমন্ত্রী গিয়ে সভায় গেলেন, অসীমা পাত্র প্রশংসা এত বেশি করলেন, এবং তারপর উনি গেলেন না, পাশে 4 কিলোমিটার দূর থেকে, বাড়ির পাশ থেকে চলে গেলেন, হচ্ছে একবার ওর বাড়িতে পর্যন্ত গেলেন না। উনি মহেশপুরে গিয়ে একটা মিটিং করলেন, আর এর বাড়িটা হচ্ছে মদন মোহন তারার পাশে জয়রাম বাড়িতে। সন্দীপবাবু সব ভূগোল ওখানকার সব জানা, কতটা ডিস্টেন্স, আর মহেশপুরে মিটিং করছেন, দুর্গাপুর এক্সপ্রেস ডান দিকে বাম দিকে, আবার গেলেন না। মান্নান আমি আসবো, কিন্তু তার আগে দর্শকদের একবার মনে করিয়ে দেব যে এই ধনেখালির ঘটনা ঠিক কি হয়েছিল, কোন দিন কি হয়েছিল, সেই ঘটনাক্রম আপনাদের সামনে। 19শে জানুয়ারি সকাল থেকে অগ্নিগর্ভ হয়ে ওঠে হুগলির ধনেখালি। কাজী নাসিরউদ্দিন নামে এক যুবকের মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। তৃণমূল দাবি করে নাসিরউদ্দিন তাদের সমর্থক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 18 তারিখ রাতে নিজের গাড়িতে ফিরছিলেন কাজী নাসিরউদ্দিন। রাস্তায় গাড়ি বাজেয়াপ্ত করা নিয়ে পুলিশের সঙ্গে তার বচসা বাঁধে। তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ, ধনেখালি থানার লকআপে নিয়ে গিয়ে মারধর করা হয় নাসিরউদ্দিনকে। পরে ধনেখালি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এর জেরেই সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সকাল 6:30, ধনেখালির 18 নম্বর রুটে অবরোধ করে উত্তেজিত জনতা। সকাল 7:30, মদনমোহন তলায় এসে পৌঁছন ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। শুরু হয় বিক্ষোভ, অবরোধ।
সকাল 8:45। ঘেরাও ধনেখালি থানা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা, হাতাহাতি, ভাঙচুর। পুলিশের সঙ্গে শাসক দলের সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়, ছোড়া হয় কাঁদানে গ্যাসও। পুলিশ লকআপে মারধরের অভিযোগ অস্বীকার করে। হুগলির পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী জানান, মত্ত অবস্থায় রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন নাসির উদ্দিন, তখনই হস্তক্ষেপ করে পুলিশ। তবে মৃত্যুর কারণ কি তা জানা যাবে ময়না তদন্তের পরই। তারপরই দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে বিকেলেও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। উত্তেজিত জনতাকে শেষ পর্যন্ত লাঠিচার্জ করে সরিয়ে দেয় পুলিশ। কিন্তু সন্ধ্যের পর কয়েকটি জায়গায় নতুন করে উত্তেজনা দেখা দেয়। টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। মৃতের স্ত্রী অভিযোগ করেন, ধনেখালির তৃণমূল বিধায়ক অসীমা পাত্রর নির্দেশেই পুলিশ নাসির উদ্দিনকে খুন করেছে। মেরে হসপিটালে ভর্তি করেছে ওদের ইয়েটা চাপা দেওয়ার জন্য। থানার পুলিশ তোমায় কি বলেছে? থানার পুলিশ বলেছে আমরা গলা টিপে মেরে দিয়েছি। কার কথা? সেটা বলো। অসীমা পাত্রের কথায়। কে বলছে না? থানার পুলিশ বলেছে। অভিযোগ অস্বীকার করেন তৃণমূল বিধায়ক। ঘটনার তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডির হাতে। কিন্তু তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সিবিআই তদন্তের দাবি করে নাসির উদ্দিনের পরিবার। আদালতে জনস্বার্থ মামলা দায়ের হয়। তার প্রেক্ষিতেই সোমবার কলকাতা হাইকোর্টের এই নির্দেশ। এবিপি আনন্দ। আপনাদের দেখালাম যে ঠিক সেই দিন কি হয়েছিল, কি ছিল ঘটনাক্রম। এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন এই মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশবাবু, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া আমি দেখছিলাম আপনি বলছিলেন যে এটা হওয়ারই ছিল। কেন হওয়ার ছিল? ঠিক কোথায় কোথায় রাজ্য পুলিশ বা সিআইডির তদন্তে অসঙ্গতির কারণে আপনারা প্রথম দিন থেকে একেবারে প্রাথমিক জায়গাটা থেকেই সিবিআই তদন্তের দাবি করছেন? কেন মনে করছেন যে পুলিশি যে তদন্ত হচ্ছিল সেটা পক্ষপাত দুষ্ট? বিকাশবাবু, প্রথম কথা, যখন পুলিশি হেফাজতে কারো মৃত্যু হয়, সেই মৃত্যুর তদন্তের ক্ষেত্রে নির্দিষ্ট কতগুলো নির্দেশিকা সুপ্রিম কোর্টের আছে। আমরা দেখলাম যে একজন মানুষ তিনি হেফাজতে মারা গিয়েছেন, কিন্তু পুলিশের দিক থেকে তদন্তের যে নির্দিষ্ট নিয়ম মানার ক্ষেত্রে খানিকটা অনীহা ছিল। যেই আদালতে মামলা দাখিল করা হলো, সঙ্গে সঙ্গে তারা বললেন যে আমরা তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছি। প্রথম থেকেই তারা তাহলে মেনে নিলেন যে স্থানীয় পুলিশ ঠিকমতো তদন্ত করেননি, অতএব সরকারের পক্ষ থেকেই স্বতঃপ্রণোদিত হয়ে তারা সিআইডিকে দিয়েছেন। উদ্দেশ্য ছিল যাতে আদালত সরাসরি হস্তক্ষেপ না করেন। আমরা তখনই বলেছিলাম সিআইডিকে তদন্ত করতে বলা হোক স্বাধীনভাবে, নিরপেক্ষভাবে। কিন্তু সিআইডি যে তদন্তের রিপোর্ট আদালতে প্রথম দিন দিলেন, তখন থেকেই আমাদের মনে সন্দেহ বাধা বাজছিল যে সিআইডিকে দেওয়াটা হচ্ছে আরেকটা ধোঁকা দেওয়ার পরিকল্পনা। যার ফলে প্রথমত আদালত থেকেই প্রশ্ন করছিলেন যে কেন ওসি, প্রকৃতপক্ষে আইনত যার হেফাজতে একজন মানুষ মারা গেলেন, আমরা বলছি খুন করা হলো, সেই ওসিকে গ্রেপ্তার করা হলো না কেন? সেই ওসি তো হচ্ছেন প্রাথমিকভাবে দায়ী এই ঘটনার জন্য, এবং খুনের মামলায় তাদের আসামি করে কেন তদন্ত শুরু করা হলো না? এই প্রথম আমাদের সন্দেহের বাতাবরণ তৈরি হলো যে সিআইডি করতে পারবে না। তাও আদালত তাদের সুযোগ দিয়েছিলেন যে আপনারা স্বাধীনভাবে, আইন মেনে, নিরপেক্ষভাবে তদন্ত করুন এবং তদন্ত করে রিপোর্ট দাখিল করুন। তারা একটা রিপোর্ট আদালতের কাছে দিলেন। আদালত সেই রিপোর্ট পেয়েই বললেন যে আপনারা এই রাজনৈতিক যে প্রভাব আছে সেই প্রভাব সম্পর্কে কি তদন্ত করেছেন? উত্তর এলো না। বললেন আমরা পরের দিন আবার রিপোর্ট দেব।
এবং পরের দিন অর্থাৎ শেষ শুনানির দিন যখন রিপোর্ট দাখিল করা হয় তখন দেখা গেল বিস্ময়করভাবে যে অঞ্চলের যিনি বিধায়ক তিনি ওসির সঙ্গে দৈনন্দিন যোগাযোগ রেখে চলেছেন এই নাসিরউদ্দিনের গ্রেপ্তার হওয়া সংক্রান্ত বিষয়ে। স্বভাবতই আদালতের কাছে প্রশ্ন আসে যে একজন এমএলএ, একটি সাধারণ মানুষ, তার গ্রেপ্তার হওয়া ঠিক কি বেঠিক, তাকে কি করা হবে এ নিয়ে ওসির সঙ্গে ফোনে কথা বলছেন। ওসি তার বিবৃতিতে এই সত্যতা স্বীকার করলেন না। এমএলএ কল লিস্ট থেকে যখন ওসির কল লিস্ট থেকে নাম পাওয়া গেল তখন এমএলএকে ইনভেস্টিগেট করা হলো, ইন্টারোগেট করা হলো। তারাও যে কথাগুলো বললেন সেই কথার মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গেল আদালতের কাছে যে তারা আরও বড় কোনো কিছু আড়াল করতে চাইছেন। প্রথম তারা বলার চেষ্টা করেছিলেন যে ভদ্রলোক মদ্যপ ছিলেন, অতিরিক্ত মদ খেয়েছেন, সেই কারণে তার মৃত্যু হয়েছে। তারপর বলার চেষ্টা করলেন আদালতের কাছে যে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তারপর বলার চেষ্টা করলেন যে আমরা আদালতে ভিডিও ফুটেজ দেখাবো যেখান থেকে দেখবেন যে কোনো রকম তার উপরে অত্যাচার করা হয়নি। সেই ভিডিও ফুটেজও আদালত বিশ্বাসযোগ্য বলে মনে করেননি। আদালত বলেছেন ভিডিও ফুটেজ থেকে কখনোই প্রমাণ হয় না মারধর করা হয়েছে কি হয়নি। এবং শেষে অত্যন্ত হাস্যকরভাবে ওসি বলছেন যে ওকে চড়থাপ্পড় মারা হয়েছে, যেখানে পোস্টমর্টেম রিপোর্টে ওর শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই সমস্ত ত্রুটি যেটা আমাদের মনে হয়েছে ইচ্ছাকৃত, পরিকল্পিত, যাতে তদন্তটা শেষ পর্যন্ত অপরাধীর মৃত্যুর জন্য যারা সাজাপ্রাপ্ত হওয়া উচিত তারা সাজা না পান, এইরকম একটা পরিকল্পনা করেই তদন্তকে সাজানো হচ্ছিল। আদালতও আমাদের এই অভিযোগের গুরুত্ব বিবেচনা করে তারা মনে করেছেন যে নিরপেক্ষ তদন্ত সিআইডিকে দিয়েও হলো না, অতএব সঠিক এবং যথাযথ তদন্তের জন্যে পুলিশের আইন কানুন মেনেই তদন্তের জন্যে সিআইডিকে দায়িত্ব দেওয়া উচিত, সেটাই আদালত করেছেন। এবং এটা অনেক আগে হয়তো আদালত করতেন, কিন্তু সুযোগ দিয়েছিলেন, বহুবার সুযোগ দিয়েছেন সিআইডিকে যাতে তারা নিজেদের সংশোধন করে ঠিক পথে তদন্ত করেন, কিন্তু সিআইডি করতে পারেননি। তার কারণ সিআইডিকে নিয়ন্ত্রণ করা হচ্ছে পেছন থেকে। যেহেতু এর সঙ্গে রাজনৈতিকভাবে শাসক দলের একজন বিধায়ক যুক্ত হয়ে পড়েছেন, অতএব তাকে বাঁচাবার জন্যই এই সমস্ত পরিকল্পনা। আমরা আশা করব সিবিআই নিরপেক্ষ তদন্ত করবেন, করে সমস্ত ঘটনাটা সঠিকভাবে যাতে বিচার হয় তার চেষ্টা করবেন। বিকাশবাবু, আপনি একেবারে শুরুতেই একটা শব্দ ব্যবহার করলেন, অনীহা। আপনি কি এইটা বলতে চাইছেন যে যেহেতু শাসক দলের একজন প্রভাবশালী নেত্রী, একজন এলাকার বিধায়ক যুক্ত আছেন, সেই কারণে এই পুলিশ বিভাগের অনীহা? এই অনীহা কি শুধু ওসির ক্ষেত্রে সীমাবদ্ধ, নাকি এই মামলা চলাকালীন আপনাদের মনে হয়েছে যে আরও বৃহত্তর জায়গায় সিআইডির মতো প্রতিষ্ঠিত সংস্থাতেও এই শাসক দলের কেউ যুক্ত থাকলে সেই বিষয়ে তদন্তের অনীহা এটা প্রতিফলিত হচ্ছে? একেবারে নিঃসন্দেহে আমি আপনাকে অনেক উদাহরণ দিতে পারি। আমি পেশাগত অভিজ্ঞতার মধ্য দিয়ে দেখেছি সিআইডিকে এই সরকার তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। আপনারা হয়তো অনেকেই জানেন কিংবা জানেন না যে সিআইডিকে লাগানো হয়েছিল একটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে। সেই উপাচার্য যেই মুহূর্তে তার সময়সীমা শেষ হয়ে গেল তখন সিআইডির তদন্ত বন্ধ হয়ে গেল। সিআইডিকে লাগানো হয়েছে আর্ট কলেজের প্রাক্তন অধ্যক্ষার বিরুদ্ধে, যদিও অভিযোগ যে এফআইআর করা হয়েছে সেই এফআইআরে কিন্তু আরেকজন স্বনামধন্য চিত্রকর যোগেন চৌধুরীর নাম ছিল, তাকে নিয়ে পুলিশ খুব ঘুরে বেড়াচ্ছেন, অথচ অধ্যক্ষা যিনি ছিলেন তাকে গ্রেপ্তার করবার জন্য উঠে পড়ে লেগেছে। আদালতে মামলা করতে গিয়ে দেখেছি সিআইডিকে উৎসাহ, যেভাবেই হোক তাকে গ্রেপ্তার করতে হবে। এটা তো আর যাই হোক নিরপেক্ষ তদন্তের স্বার্থে ছিল না, রাজনৈতিক উদ্দেশ্য
সফল করবার জন্যেই। আমি এই রকম বহু ঘটনা দেখতে পাচ্ছি যার বিবরণ এই প্রোগ্রামে দেওয়া ঠিক না, উচিত হবে না। তা থেকে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের সিআইডিকেও, যাদের তদন্তের একটা স্বাধীন সুখ্যাতি ছিল, নিয়ন্ত্রিত করা হচ্ছে সরাসরিভাবে রাজনৈতিক কেন্দ্র থেকে, এবং তাদের কথার বাইরে সিআইডি কোনো রকম স্বাধীন তদন্ত করতে পারছেন না। বিকাশবাবু, আমার শেষ প্রশ্ন, এবং এই প্রশ্ন রাজনীতি এবং দলীয় রাজনীতি থেকে কিছুটা ওপরে উঠে আপনার কাছে আইনজীবী হিসেবে, একজন নাগরিক হিসেবে জানতে চাইব যে গণতন্ত্রের পক্ষে এই প্রবণতা বা এই যে আদালত যে কারণে আজকে সিবিআই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিলেন, এটা কতটা গণতন্ত্রের পক্ষে শুভ? এই জন্যই প্রশ্নটা উঠছে যে যেখানে বহু ঘটনা এমন ঘটতেই পারে যেখানে শাসক দলের নেতা কর্মীরা যুক্ত, সেক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে কি এইভাবে মানুষকে কোর্টে যেতে হবে? যেরকম আমাদের মধ্যে মনুজা বিবি এখানে এসেছেন তার সন্তানেদের নিয়ে, এইভাবে তাকে প্রতিবার আদালতের শরণাপন্ন হতে হবে নিরপেক্ষ বিচারের জন্য, এবং আদালত মনে করবেন যে নিরপেক্ষ বিচার রাজ্য পুলিশ বা সিআইডির হাতে সম্ভব নয়, একমাত্র সিবিআই দিতে পারে, এবং প্রতিটা কেস রেফার্ড হবে সিবিআইতে। আমরা তো দেখেছি নেতায়ের ঘটনায় আদালত এমনটাই বলেছিলেন নন্দীগ্রামে, যে শাসক দল যুক্ত আছে, রাজ্যের পুলিশ বা সিআইডি, রাজ্যের সংস্থা নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। ওভারঅল রাজনীতির বাইরে এটা গণতন্ত্রের পক্ষে কতটা শুভ যে শাসক দলের নেতাকর্মীরা যুক্ত থাকলে রাজ্যের পুলিশ বা কোনো প্রতিষ্ঠান তারা নিরপেক্ষ তদন্ত করতে পারবে না? এটা অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। গণতন্ত্রের পক্ষে এটা অত্যন্ত বিপজ্জনক ঝোঁক। গণতন্ত্রের সবচেয়ে বড় আস্থার জায়গা হচ্ছে যে প্রশাসন স্তরে প্রত্যেকটি প্রশাসনিক সংস্থা যারা আইনের দ্বারা পরিচালিত, তারা আইনের নিগড়েই নিজেদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। রাজনৈতিক নেতৃত্বে যারা থাকবেন তাদের কাজ হচ্ছে কর্মসূচি ঠিক করা, পরিকল্পনা করা, কিন্তু সেই পরিকল্পনা এবং কর্মসূচিকে বাস্তবায়িত করতে হবে প্রশাসনকে নির্দিষ্ট নিয়ম নীতির মধ্য দিয়ে। যদি প্রশাসন, বিশেষ করে পুলিশ প্রশাসন, এইভাবে রাজনৈতিক নেতাদের মুখের দিকে তাকিয়ে তদন্ত করেন, গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপজ্জনক, ভয়াবহ দিক। এটা অবিলম্বে বন্ধ হওয়া দরকার, এবং এই সমস্ত পুলিশ প্রশাসনের যারা কর্মে নিযুক্ত হন তাদের দায়বদ্ধতা থাকা উচিত আইনের কাছে। তাদের একমাত্র মন্ত্র হওয়া উচিত আইনের শাসন রক্ষা করো। মাথার ওপর যিনি আছেন তিনি আইন তৈরি করতে পারেন, কিন্তু তিনি আইনের চৌহদ্দির মধ্যে কোনো রকম তদন্তে হস্তক্ষেপ করতে পারেন না। সাম্প্রতিককালে সুপ্রিম কোর্ট সিবিআই নিয়ে যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য প্রত্যেকটি পুলিশ প্রশাসনের প্রশাসকদের ক্ষেত্রে লাগু। তারা সেইভাবেই কাজ করুন যদি গণতন্ত্রের প্রতি আমাদের আস্থা এবং শ্রদ্ধা টিকিয়ে রাখতে হয়। অনেক ধন্যবাদ আপনাদের। আমরা খানিকক্ষণ আগে এই নাসিরউদ্দিনের ঘটনা যখন দেখাচ্ছিলাম, নাসিরউদ্দিন সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ছিল। এই কেসে নাসিরউদ্দিনের পরিবারের মানুষ, তার স্ত্রীর অভিযোগ এলাকার তৃণমূল কংগ্রেসের বিধায়কের দিকে। এই ধরনের একটা ঘটনা খুব সম্প্রতিকালে কিন্তু আমাদের চোখে পড়েছে, সেটা হাওড়ায়। আমাদের মনে হয়েছে যে এই ঘটনায় যেহেতু তৃণমূল কংগ্রেসের সমর্থক একজন পরিবেশ কর্মী মৃত্যু এবং তার স্ত্রী তৃণমূল কংগ্রেসই করতেন, এই তপন দত্তর ঘটনা এই মুহূর্তে এই প্রসঙ্গে সামনে আনাটা অত্যন্ত প্রাসঙ্গিক হবে। তার কারণ প্রতিমা দত্ত, যিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে আছে, তাকেও এইভাবে কলকাতা হাইকোর্টের বিচার প্রার্থনা করতে হচ্ছে। তিনিও সিবিআই তদন্ত চাইছেন। আজকে যেটুকু আজকে সিবিআই তদন্তের যে রায় হয়েছে কলকাতা হাইকোর্টে, তাতে মনুজা বিবি খুশি, কিন্তু প্রতিমা দত্ত তিনি এখনো বিচারের অপেক্ষা করছেন। পাশাপাশি আপনাদের এই দুটো ঘটনা দেখাবো, তার কারণ একাধিক মিল রয়েছে দুটো ঘটনার মধ্যে। মিল শুধুমাত্র যারা মারা গেছেন তারা তৃণমূল কংগ্রেস সমর্থক বা তার সঙ্গে যুক্ত মানুষ নন, মিল এখানেও যে দুজনের স্ত্রী ন্যায় বিচারের অপেক্ষায় দিন গুনছিলেন। দেখা হুগলির ধনেখালি, হাওড়ার বালি, দুটি জায়গা দূরত্ব মুছে কাছাকাছি। 2 বছরের ব্যবধানে দুটি মৃত্যুর ঘটনা বালির কাছাকাছি নিয়ে এসেছে ধনেখালিকে। 2 বছর আগে বালিতে খুন হন তৃণমূল নেতা তপন দত্ত। চলতি বছর ধনেখালিতে কাজী নাসিরউদ্দিন নামে এক ব্যক্তিকে পুলিশ লকআপে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। দুক্ষেত্রে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে পরিজনরা। ধনেখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের দিকে তাকিয়ে রয়েছে বালির তপন দত্তর পরিবার।
6 মে 2011 খুন হন বালির তৃণমূল নেতা তপন দত্ত। তাঁর স্ত্রী প্রতিমা দত্তর অভিযোগ, এলাকার জলাভূমি ভরাট বন্ধের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালানোয় প্রমোটারদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্র করে খুন করা হয় তপন দত্তকে। অভিযোগের তীর ওঠে জেলা তৃণমূল সভাপতি তথা বর্তমান কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় সহ জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। 12 মে তদন্তভার নেয় সিআইডি, কিন্তু সিআইডির তদন্তে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তপন দত্তর পরিবার। স্ত্রী প্রতিমা দত্ত দাবি করেন, সিআইডি পেশ করা প্রথম চার্জশিটে অরূপ রায় সহ 13 জন তৃণমূল নেতার নাম ছিল, কিন্তু পরে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে সিআইডি। সেখানে কোনো কারণ না দেখিয়ে অরূপ রায় সহ 8 জনের নাম বাদ দেওয়া হয়। অরূপ রায় অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেন। সিআইডি তদন্তে ভরসা না রাখতে পেরে সিবিআই দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন প্রতিমা দত্ত। সেই মামলা এখনো চলছে। এরই মাঝে সোমবার ধনেখালি কাণ্ডে নিরপেক্ষ তদন্তের জন্য সিআইডির হাত থেকে তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায়ে খুশি প্রতিমা, তিনি এখন দিন গুনছেন, তাকিয়ে রয়েছেন আদালতের দিকে। তাঁর আশা, তপন দত্ত খুনের ঘটনাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেবে আদালত, শাস্তি পাবে দোষীরা। আজকে আমিও অনেক দিন আগেই সিবিআইয়ের জন্য আমি হাইকোর্টে একটা মামলা করেছিলাম, কিন্তু সেটা এখনো হয়নি। তা আমি আর কি করব, আমি তো হাইকোর্টের মুখের দিকেই তাকিয়ে বসে আছি। প্রতিমা দত্ত যখন আশায় বুক বাঁধছেন, তখন ধনেখালি কাণ্ডে মৃত নাসিরউদ্দিনের স্ত্রী আদালতে সিবিআই তদন্তের নির্দেশে অত্যন্ত খুশি। সিবিআই তদন্তের জন্য আমরা খুশি হয়েছি, কেন যে বিধায়ক ধরা পড়ুক, দোষী সাব্যস্ত বেরিয়ে আসুক, এটাই আমরা খুশি হয়েছি। অকালে স্বামী হারিয়ে 2 মহিলারই জীবনটা থমকে গিয়েছে, শুকিয়েছে চোখের জল। জীবন একটাই সান্ত্বনা খুঁজছে, দোষীরা অন্তত শাস্তি পাক। এবিপি আনন্দ। প্রতিমা দেবী, আজকেও কলকাতা হাইকোর্টে আপনার মামলার শুনানি ছিল, কেন সিবিআই চাইছেন একটু বলবেন? যে কেন মনে হচ্ছে যে রাজ্যের পুলিশ বা সিআইডি আপনাকে সঠিক তদন্ত, নিরপেক্ষ তদন্ত দিতে পারবে না? কারণ যে আমাদের চার্জশিট ছিল, প্রথম যে চার্জশিট সিআইডি দিয়েছিল, তার মধ্যে একজন ক্যাবিনেট মন্ত্রীর নাম ছিল, যিনি বর্তমানে কৃষি বিপণন মন্ত্রী, তার নাম ছিল। কিন্তু আমরা দেখি যে যখন সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হয়, তখন কিন্তু সেই নামটা উঠে যায়, সেখান থেকে সরে যায়। তার নামের সঙ্গে আরও 8 জনের 7 জনের নাম ছিল, সেই নামটাও সরিয়ে দেওয়া হয়। কিন্তু প্রথম যখন চার্জশিট দেওয়া হয়েছিল, তখন বলা ছিল যে একটা চার্জশিট, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, কারণ ব্যালিস্টিক রিপোর্টটা এখনও পাওয়া যায়নি এবং আরও কিছু রিপোর্ট বাকি আছে, সেই জন্য আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। কিন্তু আদৌ আমরা দেখলাম যখন সাপ্লিমেন্টারি দেওয়া হলো, সেখানে কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট কিংবা অন্যান্য যেসব রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছিল সেসব কিচ্ছু নেই। মাঝখান থেকে মন্ত্রী এবং তাদের সাথে যে আর 7 জন ছিল, তাদের নাম বাদ দিয়ে দেওয়া হলো। এখানে কিন্তু আমাদের আপত্তিটা এখানেই। এবং আমরা যেটা দেখেছিলাম, খুব ভালোভাবে দেখেছিলাম, যেসব তদন্তকারী অফিসাররা ছিল, তাদের একটা অসহায় অবস্থা দেখেছিলাম। কারণ আমি দিনের পর দিন আমি ভবানী ভবনে গিয়ে বসে থাকতাম যে কেন এদের অ্যারেস্ট করা হচ্ছে না, যারা অভিযুক্ত, আরও যারা নাম উঠে এসেছিল, তাদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না। তাদের আজকে তাদের নামে তাদেরকে বলা হচ্ছে তারা আসামি বারবার, কিন্তু তাদের অ্যারেস্ট করছে না সিআইডি, কেন করা হচ্ছে না? সেই জন্য আমি বারবার যেতাম। সন্দীপবাবু, 1 মিনিট যদি একটু বলেন, আমি একটা অনুরোধ করি। সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে যে চার্জশিট বলেছিল, সেটা কি বাদ দেওয়া যায়? একটু বলবেন। আমি বারবার সিআইডি ভবানী ভবনে গিয়ে আমি দিনের পর দিন বসে থেকেছি। আমি দেখেছি সেখানে আমাকে সিআইডির অনেক বড় বড় অফিসার যারা আছেন, তারা আমাকে বলতেন, তারা বলতেন যে আপনাকে আমরা ধন্যবাদ জানাই আপনার সাহসের জন্য, আপনি এইভাবে একটা প্রশাসনের বিরুদ্ধে লড়াই করছেন, এইভাবে আপনার জীবনের ঝুঁকি নিয়ে আপনি লড়াই করছেন, তার জন্য বহু কথা তাদের সঙ্গে হয়েছে। কিন্তু সব শেষে আমি তাদের একটা অসহায় অবস্থা তাদের দেখেছি, যে তারা কিন্তু এই চার্জশিটটা যখন দিল, তারা খুব অসহায় তারা। সেইখান থেকেই আমরা সিবিআইটা চেয়েছি। যে আমার মনে হয়েছে যে তাদের পক্ষে থেকে এই রাজ্য সরকারের অধীনে কাজ করে তাদের রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো রায় দেওয়া তাদের পক্ষে সম্ভব না। তারা সত্যিই অসহায়, আর এখানে একমাত্র সিবিআই পারবে প্রকৃত সত্যটা তুলে ধরতে। আপনি যদি ঘটনাটা একটু বলেন, আপনাদের কেন অভিযোগ যে এই খুনের ঘটনায় রাজ্যের মন্ত্রী যুক্ত থাকবেন, বা এই ঘটনাটা যদি একটু বলেন, কেন, কি করে আপনারা নিশ্চিত হচ্ছেন? আমরা নিশ্চিত হচ্ছি, আমার স্বামীর সঙ্গে
যে বর্তমান মন্ত্রী আছেন অরূপ রায়, তার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। এককালে উনি ওনাকে ভাই বলেই ডাকতেন। এবং যদি অরূপ রায়, আজকে অরূপ রায়ের নাম চার্জশিটে এসছে, উনি যদি এইভাবে লোক দিয়ে না মারিয়ে উনি যদি দাঁড়িয়ে বলতেন যে তপন তোমাকে মেরে দিলে, আমি যদি তোমাকে মেরে দিই তাহলে আমার এই উপকারটা হবে, তাহলে উনি দাঁড়িয়ে বলতেন যে আপনি আমাকে দাদা মেরে দিন, ঠিক আছে আপনার এই কাজ হোক। এত বিশ্বাস উনি অরূপ রায়কে করতেন। আর সেই বিশ্বাসের উপরে দাঁড় করিয়ে ভরসা করিয়ে কিন্তু উনি মানে রাজনীতিটা করতেন। এবং কি বলবো যে আমরা পুরো ফ্যামিলিটাই অরূপ রায়কে খুব ভালোবাসতাম এবং অরূপ রায়ের সঙ্গে আমার সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল। যখন উপনির্বাচন হলো, বাদল রায়ের সঙ্গে অরূপ রায় দাঁড়ালেন, এগেনস্টে দাঁড়ালেন, তখন আমার হাজব্যান্ড কিন্তু ড্যামি ক্যান্ডিডেট ছিলেন অরূপ রায়, এবং তার নির্বাচনটা পুরো উনি পরিচালনা করেছিলেন। তার মানে বুঝতে পারেন যে একটা মানুষ তার উপরে কতটা ভরসা থাকলে এই কাজটা করতে পারে। উনি এইভাবে দায়িত্ব নিয়ে কাজ করতেন। সেখানে যখন আমাদের এলাকায় দেখা গেল যে জলাটা বন্ধ হয়ে যাচ্ছে এইভাবে, উনি তদন্ত করে দেখলেন যে কোন কোম্পানি এখানে জলাটা বন্ধ করছে, কি করতে চাইছে। উনি পঞ্চায়েতকে চিঠি দিলেন, বিভিন্ন পঞ্চায়েতকে চিঠি দিয়েছেন, পঞ্চায়েত সমিতিকে চিঠি দিয়েছেন, বিডিওকে চিঠি দিয়েছেন, বিএলআরওকে চিঠি দিয়েছেন। কেউ কিন্তু বলতে পারেনি যে এখানে কি ব্যবসাটা হবে। কেউ একটা ব্যবসা এখানে করবে, কিন্তু কি ধরনের ব্যবসা এখানে হবে কেউ বলতে পারেনি। তা সেই জায়গাটার মধ্যে দিয়ে 4টে খাল গেছে, হরাল খাল, সুতি খাল, সাহেব খাল, আর যেটা হাওড়া ড্রেনেজ খালের লিঙ্কেজ আছে সেটা গেছে। আমাদের এলাকাটায় বরাবরই খুব জল হয়, হ্যাঁ, বর্ষাকালে বহু জল এবং এই গ্রীষ্মকালে ভীষণ জলের অভাব, আমাদের জল কিনে খেতে হয়, তাছাড়া আমরা জল পাই না। তা এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে উনি বরাবরই একটা প্রতিবাদ করেই আসছিলেন যে এলাকার জল কিভাবে নিষ্কাশন ব্যবস্থা করা যাবে। আপনারা জানেন বেলুড়ে ইএসআই হসপিটাল আছে, হ্যাঁ, সেই ইএসআই হসপিটালের এমন অবস্থা যে তার বর্জ্য বাইরে যে ফেলে, সেই বর্জ্য কিন্তু নষ্ট করার কোনো জায়গা নেই, বাইরে যেখানে সেখানে পড়ে থাকে। তারপরে ওখানে ভাগাড় আছে, একটা খাটাল আছে, বর্ষাকালে একটা নরক সৃষ্টি হয়। এবং ওখানকার ম্যাক্সিমাম মানুষ যারা আছে তাদের দেখা যাবে যাদের হাঁপানি বলুন, টিবি, যক্ষা, বিভিন্ন রকমের রোগ, মানে চুলকুনি, চর্মরোগ, বিভিন্ন ধরনের রোগ আছে। এইসব নিয়ে কিন্তু উনি একটা আন্দোলন করছিলেন যাতে এই জায়গাটা থেকে মানুষকে একটা মুক্তি দেওয়া যায়। তারপরে গিয়ে উনি দেখলেন হঠাৎ এই খালগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তখন উনি এই জায়গাটার থেকে কাজ শুরু করেন আস্তে আস্তে। প্রথম দিকে উনি সব কথা এই অরূপদাকে বলতেন, হ্যাঁ, যে অরূপদা আমি এই করছি ওই করছি, তা উনি সব কিছুতে বলতেন যে হ্যাঁ তুমি করে যাও, কিন্তু নিজে কোনোদিনও সামনে আসতেন না। এই করতে করতে উনি হাইকোর্টে মামলা করলেন। হাইকোর্টে মামলা করার পর একটা ইন্টারিম অর্ডার পাওয়া গেল যে যতক্ষণ না এটা প্রমাণ হবে যে এটা জলা, হ্যাঁ, কিংবা শালি, ততক্ষণ এটা বন্ধ, মানে ভরাটটা বন্ধ থাকবে, ঠিক আছে। এই অর্ডারটা উনি যখন সার্ভ করতে গেলেন, কারণ সত্যি কথা বলতে দেখুন আমরা একটা সামান্য ব্যবসা করে আমি খাই, একটা ছোট্ট কেবলের ব্যবসা আমার আছে, এই ব্যবসা থেকে আমাদের সংসার চলে। আর এই ব্যবসার থেকে টাকা বের করে কিন্তু আমার স্বামী রাজনীতি করতেন। কোনোদিনও এলাকার কোনো লোক বলতে পারবেন না যে কারোর কাছে দাঁড়িয়ে উনি হাত পেতে পয়সা নিয়েছেন। হয়তো যদিও কোনোদিনও নিতেন, ইলেকশনের সময় চাঁদা নিতেন, তার রীতিমতো তার বিল দিয়ে, হ্যাঁ, তাকে একটা মানে রিসিট কেটে দিয়ে প্যাডের মধ্যে লিখে দিয়ে উনি নিতেন যদি দরকার হতো। এইভাবে উনি রাজনীতি করতেন আর কি। ম্যাক্সিমাম পয়সাটাই আমার সংসার থেকে যেত। তা ওই চিঠি যেহেতু সার্ভ করতে হবে, তা উনি কিছু পয়সা বাঁচাবার জন্য উনি চিঠিগুলো নিজেই নিয়ে গিয়েছিলেন। তা উনি আনমোলের অফিসে যখন ঢুকলেন তখন দেখলেন ওখানে ওই মিস্টার রায় বসে আছেন। তা বসে থাকতে উনি ওনাকে জিজ্ঞেস করলেন যে দাদা কী ব্যাপার আপনি এখানে? তা উনি তখন বললেন যে দেখুন এটা তো আমার প্রফেশন, আমি একজন প্রফেশনাল লয়ার, এটা আমার প্রফেশন, এখন আমি এদের লয়ার, প্রফেশনালি এদের লয়ার। এই কথা বলতে ওনার সাথে ওখানেই একটা ঝগড়া হয়, মানে কথা কাটাকাটি হয়। তারপর উনি ওখান থেকে চলে আসেন। উনি ওখান থেকে চলে আসেন, চলে আসার পরে এই মানে শুরু হয়ে গেল কিছু অ্যান্টিসোশ্যাল আছে, তাদের দিয়ে জলাটা ভরাবার চেষ্টা উনি করতে থাকেন। আর আমার স্বামী সমানে বাধা দিয়ে যান। এবার আমার স্বামীকে নানা রকমভাবে মানে প্রথমে তো প্রলুব্ধ করার চেষ্টা হয়েছে যে টাকা পয়সা দিয়ে, এই দিয়ে, তারপরে প্রাণনাশের হুমকি, কখনো মোবাইল ফোনে হুমকি এসছে, কখনো বাড়িতে লোক ঢুকেছে, প্রায় 7 ছেলে আমার ঘরে ঢুকেছিল, আর বাইরে দাঁড়িয়েছিল 8-10 জন ছেলে, ঠিক আছে। এসে বলছে যে দাদা আমরা অমুক জায়গায় কাজটা করতে যাই, আমাদের কাজটা করতে দিন। তখন উনি বললেন যে দেখুন দেখো আমি তো জলাটা ভরাট করতে বাধা দিচ্ছি,
জলাটা ভরাট যাতে না হয় সেই চেষ্টা করে যাচ্ছি। তো জলা যদি ভরাট করতে হয় তাহলে যারা করছে তাদের সাথে তোমাদের যোগাযোগ করতে হয়। আর তোমাদের কারা পাঠিয়েছে, তোমরা যদি মনে করো যে আমাকে ধমকাবে তাহলে কিন্তু ঠিক নয়। পর্যায়ক্রমে এরকম ভাবে হয়েছে। এই হতে হতে লাস্টে যে দেখা গেল আপনার ওই ইলেকশনের আগে, মানে আপনার ইলেকশনের আগে বলতে 16ই মার্চ নাহলে 16ই এপ্রিল উনি যে কোনো একটা সংবাদ মাধ্যমকে উনি একটা বাইট দিয়েছিলেন। উনি সেখানে বলেছিলেন যারা পার্টির ঝান্ডা হাতে করে তোলা তুলে খায় আমি তাদের সঙ্গে নেই, দরকার হয় আমি রাজনীতি ছেড়ে দেবো, আমি রাজনীতি আর করব না, আমি রাজনীতি ছেড়ে দেবো, রাজনীতি থেকে আমি বেরিয়ে আসবো, রাজনীতিতে আমার ঘেন্না ধরে গেছে, আমি মমতা ব্যানার্জির সাথে মমতা ব্যানার্জিকে দেখে রাজনীতি করতে এসেছি, আমি কিন্তু যারা আছে অন্যান্য তাদেরকে দেখে রাজনীতি করতে আসেনি। এই কথা বলার পর ঠিক ইলেকশনের 7 দিন আগে আমার স্বামীকে ভীষণভাবে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। দর্শকদের জানিয়ে রাখি, যেহেতু স্পেসিফিক্যালি এই স্টুডিওয়ে প্রতিমা দেবী নাম করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়, তার সঙ্গে টেলিফোনে এই অনুষ্ঠান চলাকালীন আমরা যোগাযোগ করি। তিনি বলেন যে এটা আদালতে বিচারাধীন একটা বিষয়, সেই জন্য তিনি এই বিষয়ে মুখ খুলবেন না, কিছু বলবেন না। আমরা সরাসরি যেহেতু তার নাম উঠে এসছে, তার নামে অভিযোগ, তার সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করি। হ্যাঁ, তারপরে খুনের ঘটনাটা ওনাকে শারীরিকভাবে খুব নিগ্রহ করেন এবং কি বলবো, একটা বুথ স্তরের কর্মী এখানে দাঁড়িয়ে বলছে যে তপন দত্ত যদি মিটিং করে তাহলে সেখানকার মাইক চেয়ার সব আমরা ভেঙে দেবো। এত সাহস কোথায় থেকে পায় একটা লোক সারা হাওড়া জেলা ধরে রাজনীতি করে? হাওড়া মানে আমাদের বালি জগাছা ব্লক যদি বলতে চান, তাহলে সেখানে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা কিন্তু তপন দত্ত। সেখানে একটা বুথ স্তরের কর্মী বলছে তপন দত্ত মিটিং করলে সেখানকার আমরা চেয়ার টেবিল মাইক সব ভেঙে দেবো। তো তাকে জিজ্ঞেস করা হয় পরে, তুই কেন এই কথাটা বললি? বললো আমাদের উপরতলা থেকে নির্দেশ আছে। তার মানে পুরোপুরি চক্রান্ত হচ্ছিল যে তাকে কোণঠাসা করে দেওয়া, একদম চেষ্টা চলছিল। উপরতলা থেকে আর কোথা থেকে হবে? রাজ্যের তো আমাদের জেলার তো প্রেসিডেন্ট উনিই ছিলেন। আপনার 6 তারিখে ইলেকশন, 3 তারিখে ইলেকশন হলো, আর 6 তারিখ সন্ধ্যেবেলায় উনি লেভেল ক্রসিংয়ে গুলিবিদ্ধ হলেন। এবং সেখানে যেটা হলো, অদ্ভুতভাবে দেখা গেল যে আমার স্বামী গুলিবিদ্ধ হলেন, আমাকে বাড়িতে জানানো হলো না। ওখানে একটা পার্টির লোকেদের দিয়ে বিরাট জমায়েত করে দেওয়া হলো, কিছু ছেলে দিয়ে বিরাট জমায়েত করে দেওয়া হলো এবং সেখানে বলা হলো সিপিএম এর বেশ কিছু নেতার নাম ধরে বলা হলো যে এরা মেরেছে। এবং এই মন্ত্রী নিজে বললেন সিপিএম মেরেছে, কিন্তু উনি জানতেন যে এলাকার সিপিএম এর মানে ক্ষমতা নেই তপন দত্তের গায়ে হাত দেয়। তপন দত্তের দাপট সেখানে অতটাই ছিল, কারণ তপন দত্ত কোনোদিনও কারোর কাছ থেকে তোলা তুলে খায়নি, কারোর কাছ থেকে কোনোদিনও কেউ বলতে পারবে না কোনো অসামাজিক কাজের সঙ্গে তপন দত্ত যুক্ত ছিল। সেই জন্য কোনো সিপিএম এর লোক কিন্তু তাকে হয়তো মাইক ধরে গালাগাল দিত, কিন্তু সামনাসামনি হ্যাকেল করার ক্ষমতা কিন্তু কারোর ছিল না সেখানে। আমি যা দেখেছি চার্জশিট 161, 164 এফআইআর, তাতে এরকম কোনো নেই, অভিযোগ নেই। পরবর্তীকালে গণতান্ত্রিক দেশ, কেউ হাইকোর্টে মামলা করতেই পারে, করেছে, কেউ ম্যালাইন করার জন্য করতে পারে, কনস্পিরেসি করে করতে পারে, করেছে। প্রতিনিধি, আপনার যন্ত্রণা, উদ্বেগ এবং কেন সিবিআই তদন্ত চাইছেন সেটা আপনি বললেন। অনেক ধন্যবাদ আপনাদের। পঞ্চায়েত মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছে, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলছেন তা অবাস্তব। আজকে তার ওপর স্থগিতাদেশ চেয়ে ডিভিশন বেঞ্চে গেছিল রাজ্য সরকার এবং আজকে স্থগিতাদেশের আর্জি কিন্তু খারিজ হয়ে গেল, স্থগিতাদেশ এলো না। ঠিক কি বলল কলকাতা হাইকোর্ট দেখাবো আপনাদের। পঞ্চায়েত মামলার প্রথম রাউন্ডে ভরাডুবির পর এবার দ্বিতীয় রাউন্ডের শুরুতেও ধাক্কা। সিঙ্গেল বেঞ্চের রায়ের ওপর রাজ্য সরকারের স্থগিতাদেশের আর্জি খারিজ করে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। শুনানিতে আদালত এদিন মন্তব্য করেছে, সাংবিধানিক বাধ্যবাধকতা মাথায় রেখেই সময়ের মধ্যে পঞ্চায়েত নির্বাচন করতে হবে, ভোট পিছনো যাবে না। শুনানিতে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন দুপক্ষকেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নও করেছে আদালত। অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রতিটি নির্বাচনী কেন্দ্রে 2 জন করে সশস্ত্র পুলিশ দেওয়া সম্ভব, প্রতিটি বুথে নয়। আদালত এদিন রাজ্য সরকারকে প্রশ্ন করেছে, তারা বুথ পিছু 2 জন করে সশস্ত্র পুলিশ দিতে চাইছে না কেন? যদি বুথ পিছু 2 জন করে সশস্ত্র পুলিশ দিতে হয়, সেক্ষেত্রে সেই সংখ্যক সশস্ত্র পুলিশ কি তাদের কাছে আদৌ আছে? বুথ পিছু 2 জন করে সশস্ত্র পুলিশের বদলে নির্বাচন কেন্দ্র পিছু 2 জন করে সশস্ত্র পুলিশ দেওয়ার পিছনে যুক্তি কি?
পাশাপাশি আদালত রাজ্য সরকারকে প্রশ্ন করেছে, কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের সশস্ত্র পুলিশ আনতে যদি রাজ্যের আপত্তি থাকে তাহলে রাজ্যের সশস্ত্র পুলিশ দিয়ে 3-এর চেয়েও বেশি দফায় নির্বাচন করতে তাদের অসুবিধা আছে কিনা। রাজ্য নির্বাচন কমিশনের কাছেও আদালত এদিন প্রশ্ন করেছে, তারা বুথ পিছু 2 জন করে সশস্ত্র পুলিশ কেন চাইছে। বুথ নানা রকমের হয়, কোনোটা স্পর্শকাতর, কোনোটা অতি স্পর্শকাতর, কোনো বুথ আবার এই দুটির কোনোটিই নয়। সব বুথেই কেন 2 জন করে সশস্ত্র পুলিশ লাগবে। পাশাপাশি কমিশনের কাছে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর বুথের তালিকাও চেয়েছে আদালত। কমিশনের উদ্দেশ্যে আদালত প্রশ্ন করেছে, 2003 ও 2008-এ পঞ্চায়েত নির্বাচনে যেরকম পুলিশ মোতায়েন করা হয়েছিল সেভাবে পুলিশ মোতায়েন করতে কমিশনের আপত্তি আছে কিনা। আপত্তি থাকলে কেন। কমিশনের আইনজীবী সমরাদিত্য পাল আদালতে পুলিশ সুপারদের রিপোর্ট জমা দেন, যেখানে দেখা যাচ্ছে একাধিক বুথ রয়েছে এমন ভোট গ্রহণ কেন্দ্রের ক্ষেত্রে 2 জনের বেশি সশস্ত্র পুলিশ চাইছেন পুলিশ সুপাররাই। একটা তো বেসিস থাকবে 800 ব্যাটালিয়ান প্যারামিলিটারি, কি কারণ, তার কি বেসিস। কারণ আমরা যেটা বলেছি, কিছু হয়তো সেন্সিটিভ এলাকা আছে, সেখানে হয়তো লাগলেও লাগতে পারে, কিন্তু আমরা ওয়েল ইকুইপড। সেন্সিটিভ, নন সেন্সিটিভ, অল বুথ আমরা বলেছি 2টো আর্মড পুলিশ পার বুথ, নোট প্রেমাইসেস। তো একটা প্রেমাইসেসে 2টো আর্মড পুলিশ দিলে হবে না, সেজন্য। আর আমরা এই যে বেসটা যেটা এসছি, দ্যাট ইজ অন দি বেসিস অফ দ্য রিপোর্টস অফ অল এসপিজ অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ডিএমস অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের রিপোর্টের বেসিসে আমরা এটা বলেছি। অ্যাডভোকেট জেনারেল এদিন জানান, যদি সহকারী সচিব পদমর্যাদার অফিসার নিয়োগে রাজ্য নির্বাচন কমিশন রাজি থাকে তাহলে রাজ্য সরকার বাকি পর্যবেক্ষকদের নামের তালিকা দিতেই পারে। আদালত কমিশনের কাছে জানতে চেয়েছে, সহকারী সচিব পদমর্যাদার অফিসারকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করতে আপত্তি আছে কিনা। মঙ্গলবারই দুপক্ষকে আদালতের প্রশ্নের উত্তর দিতে হবে। মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিদিন শুনানি, শুক্রবারের মধ্যেই মামলার নিষ্পত্তির সম্ভাবনা। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। অঞ্জনবাবুর কাছে আসবে। একটা জিনিস একেবারে পরিষ্কার, কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতিরা স্পষ্ট করে দিয়েছেন যে নির্ধারিত সময় নির্বাচন করতে হবে। সেটা যেরকম পঞ্চায়েত নির্বাচন, সেরকম কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের নির্বাচন। আপনাদের অবস্থানটা ঠিক কি? আপনার মনে হয় যে পঞ্চায়েত নির্বাচন এত কিছুর পরেও ঠিক সময় করা যাবে? ইতিমধ্যেই রাজ্য সরকার কিন্তু জানিয়ে দিয়েছে যে ডিভিশন বেঞ্চে তাদের পক্ষে রায় না গেলে সুপ্রিম কোর্ট অবধি তারা যেতে পারে। না, আমরা তো নির্বাচন চেয়েছি, এটা তো দেখেছেন যে বামফ্রন্ট আমাদের পার্টি, তারা তো নির্বাচন চেয়েছে। মুশকিল হচ্ছে যে এই একটা রাজ্য সরকার যারা নির্বাচন করতে চাইছে না, এর কেন করতে চাইছে না সেটা তারাই বলতে পারবে। দেখুন, 1 নম্বর ওয়ার্ডে তৃণমূল জিতেছে কলকাতা কর্পোরেশনে, তো তারা শুধু চারবে না নির্বাচন যে এতদিন 11 সালে, মানে শেষ দিকে 2011 সালে পুজোর সময় ইলাদাম মারা গেছে, এখানে মারা গিয়েছিলেন। এতদিন নির্বাচন করেননি। আমি শুনলাম আদালতে তারা কবে নির্বাচন করবে তাও বলতে পারছে না। শেষ পর্যন্ত আদালত বাধ্য হয়ে বলেছে 4 মাসের মধ্যে এটা করতে হবে। পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে শুধু যে নির্বাচন করতে চাইছে না তা না, যে ভাষায় নির্বাচন কমিশনকে তারা শাসাচ্ছে। আপনি দেখুন, একটা কথা এখানে যখন সুমন তুমি বললে যে গত পরশুদিন রায় দেওয়ার পরে, পরশুদিন শুক্রবার দিন রায় দেওয়ার পরে রাজ্যের একজন সিনিয়র মিনিস্টার কি বলছেন, এমন হতে পারে যে রাজ্য নির্বাচন কমিশনের যে মামলাটা করেছে রাজ্য সরকার, আদালত যে রায় দিয়েছে তাতে হয়তো একমত হতে পারছে না বা পাচ্ছে না, কিন্তু রাজ্যের সিনিয়র মিনিস্টার বলছেন বিচারপতি করে দেখান। এটা আমি জানি না যে এটা মানে ডিফর্মেশন কিসে আছে, এখানে আইনজীবীরা আছেন বলতে পারবেন, আদালত বলতে পারবেন, কিন্তু অসম্মান করার এবং এই যে একতরফা, এই যে তুমি এতক্ষণ গোটাটা দেখালে, এর এত দিক আছে। আমি প্রতিমা দেবীর সামনে কি বলবো বুঝতে পারছেন, উনি এখন নেই, যে এই যে চরম ঔদ্ধত্য এবং কোনো নিয়ম না মানা, এই সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে এরা ক্ষমতায় এসেছিল, যে দুঃসহ দুঃশাসন আমরা দেখছি। এমন একটা কি সুমন সম্ভব আমি জানি না, যে এমন একটা সমাজ বা রাজ্য সম্ভব কিনা যেখানে কোনো আদালত থাকবে না। এদের আদালত, সংবিধান, সভ্যতা, গণতন্ত্র সব পোষাচ্ছে না, আসলে এদের পোষাচ্ছে না। এবং এদের এমন একটা জায়গা দরকার যেখানে কেউ কোথাও যে কোনো আনসারেবিলিটি, কোথাও জবাবদিহি করতে হবে না। তুমি আগেও দেখলে যে এখানে কিন্তু নিজেও পঞ্চায়েত সদস্য, হ্যাঁ, এবং তুমি আগের যে দুটো ঘটনার ক্ষেত্রেও দেখলে যে একের পর এক, তুমি সিঙ্গুর থেকে শুরু করে গুড়াপ, এমনকি পুলিশ কর্মীদের যে ইউনিয়ন, সেই ইউনিয়ন এই সরকার হঠাৎ
এক কলমের খোঁচায় বাতিল করে দিল। দেখলে আদালত সেখানে স্থগিতাদেশ দিয়েছে। অনেকগুলো কেসে পরপর আমরা দেখতে পাচ্ছি। কি বিষয়টা দেখো, কিন্তু একটা জিনিস আপনি মানবেন যে সিবিআই তদন্তের ক্ষেত্রে আমরা যেটা বলেছি ভূমিকা সমালোচনায় উঠবে না, নেতাই বামফ্রন্ট নন্দীগ্রাম না সিবিআই করার ক্ষেত্রে আদালতকে কোনো সরকার, শুধু বামফ্রন্ট সরকার কেন, অতীতেও কোনো সরকার এবং ভারতে কোনো সরকার তুমি দেখাতে পারলে যদি ভালো হয়, যদি দেখাতে পারো, দেখাতে পারবে না আমার ধারণা, এরকম ঘটতে পারে না চট করে, যে যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে অমান্য করার তুমি একটা ধরন আছে। তুমি ভেবে দেখো, এই দেখো সুদীপ্ত গুপ্ত, এই যে আদালতে এই যে ধনেখালির ঘটনাটা হয়েছে, দেখো হেফাজতে মৃত্যু, এখানে একজন তৃণমূল কর্মী, আমি বলছি না এই মৃত্যুতে তৃণমূল কর্মী বা ওনার স্বামী তৃণমূলের নেতা ছিলেন, এই প্রসঙ্গটা যদি আমি বাদও দিই, এই হেফাজতে মৃত্যুকে আড়াল করার জন্য প্রথমে কতগুলো বাহানা পুলিশ সাজাচ্ছে, এবং শাসক দলের এই যে বিধায়কের নাম ধনেখালিতে উঠে এসছে, তুমি সাংবাদিক নিশ্চয়ই জানো যে তাকে এই অভিযোগ ওঠার পরও কিন্তু পরিষদীয় সচিব নিয়োগ করা হয়েছে সম্ভবত, আমি যদি খুব ভুল না বলি। এর আগে বালির ঘটনাতে একজন মন্ত্রীর নাম উঠে এসেছে, কীভাবে বাদ দেওয়া হয়েছে সন্দীপবাবু বলতে পারবেন কি সব নামের নিয়ম টিয়ম আছে? তাহলে হেফাজতে মৃত্যুর ক্ষেত্রে সুদীপ্ত গুপ্তর ক্ষেত্রে তার বৃদ্ধ পিতা কি বলেছিল? তিনি একটা নিরপেক্ষ তদন্ত, আমরা বামফ্রন্ট কি বলেছিল যে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। সুপ্রিম কোর্টের যে নির্দেশিকার কথা বিকাশদা বললেন তাতে কি আছে, অন্তত ম্যাজিস্ট্রেট পর্যায়ের একটা তদন্ত করতে হবে, যেহেতু পুলিশ অভিযুক্ত তাই পুলিশের তদন্ত না করে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত, আমরা বলেছি এটা বিচার বিভাগীয় তদন্ত। কিন্তু তুমি ভেবে দেখো যে কোন রাজ্যে কোন অবস্থার মধ্যে আমরা বাস করছি, যে পুলিশ সেই মৃত্যুর একটা রিপোর্ট পর্যন্ত দেয়নি এখনো পর্যন্ত সুদীপ্ত গুপ্তর, যে কিভাবে তার মৃত্যু হয়েছে দেয়নি। উল্টো দিকে কি হয়েছে, তদন্ত না করে সরকারের প্রধান বলছে যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, সেটা কিন্তু পুলিশ রিপোর্ট এখনো দেয়নি। শুধু রাজনীতিক একজন বলেছেন, আমি তাও বলছি না, রাজনীতিক উনি বারবার কি বলেছেন, তোমাদের চ্যানেলের সাংবাদিককে মারার পর কি বলেছেন সেসব আমি যাচ্ছি না, পুলিশ অফিসারকে দিয়ে, সিনিয়র পুলিশ অফিসারকে দিয়ে সরকারের রাজনৈতিক বক্তব্য বলানো হচ্ছে দুর্ঘটনায় মৃত্যুর যে তত্ত্ব, এবং সেটা যেহেতু প্রশাসক দল বলে দিয়েছে অতএব অফিসারদের দিয়ে বলাতে হচ্ছে। তুমি পুলিশ অফিসারদের কথা বলছো, পার্কস্ট্রিট কাণ্ডেও সেই জিনিস, ধনেখালি তুমি বলছো হুগলিতে, ধনেখালির ক্ষেত্রে এই তো একটা আদালত আজকে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছে, ওসিকে কেন গ্রেপ্তার করা হয়নি বিচারপতিরা জিজ্ঞেস করেছে। অন্য থানাগুলোর কি অবস্থা? একটু বলি, গাড়ির নিচে একজন পুলিশ কর্মী মারা গেছে, সেখানে মুখ্যমন্ত্রী কি বললেন এবং তার বিচার কি হয়েছে এখন সেটা বোধহয় বিচার চলছে তার। তাহলে ভেবে দেখো যে কালকেই হুগলি কাজে রাজ্যের অন্যান্য থানাগুলোর ক্ষেত্রে দেখো না, যেখানে হচ্ছে তৃণমূল কর্মীরা যা নির্দেশ দিচ্ছে পুলিশ অফিসারদের সেটা করতে হচ্ছে। কিছু পুলিশ অফিসার বা পুলিশ কর্মী আছেন যারা উর্দি পড়ে শাসক দলের হয়ে কাজ করছেন, সেটা অন্য বিষয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমার ধারণা বেশ কিছু ক্ষেত্রেই ক্রমাগতই কোথাও বলেনি কখনো কোনো সরকার না যেটা তোমার বলেনি প্রত্যেকটা ক্ষেত্রে আদালত যে বিষয়গুলোকে দৃষ্টি আকর্ষণ করছে। তুমি তো অ্যাটিটিউডটা দেখো, সিঙ্গুরের ক্ষেত্রে কি হয়েছে, সরকারের অবস্থানটা দেখো, আজকে হাওড়া নির্বাচন হচ্ছে, তোমার বালির ঘটনা, তুমি দেখো যে কি অবস্থা, একজন তৃণমূলের নেতা তার কি অবস্থা, বিরোধী নেতা দেখতে গেলে তাকে যেভাবে ওখান থেকে যাতে দেখতে যাওয়ার জন্য শাসক দল আপত্তি করছে, এবং সর্বোচ্চ স্তর থেকে সবচেয়ে বড় কথা কি যে তুমি দেখো যে ধনেখালির ক্ষেত্রেও দেখলে যে যার বিরুদ্ধে অভিযোগ তার সম্পর্কে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ স্তরের কি মনোভাব। তার মানে কি, আমি তদন্ত প্রক্রিয়া, মানুষের অভিযোগ, এমনকি দলের কর্মীদের অভিযোগ পর্যন্ত শুনছে না, তাহলে বোঝো বিরোধীদের কি অবস্থা। এই তো কংগ্রেসের যারা যখন গিয়েছিলেন বোঝো তাদের কি ধরনের বিক্ষোভ বা প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয়েছিল। আমি একবার কলকাতা হাইকোর্ট আজকে আমি আসবো আলোচনায় 1 নম্বর ওয়ার্ড নিয়ে ঠিক কি বললেন, একদম স্পষ্ট রায় দিলেন যে সেপ্টেম্বরের মধ্যে কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডে নির্বাচন করতে হবে। কোন 1 নম্বর ওয়ার্ড না 2011 পুজোর সময় ইলা দাম তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মারা যাওয়ার পর, এটা মে মাস 2013, এখনো ভোট হয়নি, সেখানে হস্তক্ষেপ করতে হলো শেষ পর্যন্ত কিন্তু কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি। দেখুন, পঞ্চায়েতের পর ফের এক ভোট নিয়ে কলকাতা হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। 10ই মে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ঠিক যেভাবে জুন মাসের মধ্যে পঞ্চায়েত ভোট সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন, সোমবার ঠিক সেইভাবেই 4 মাসের মধ্যে কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ডের উপনির্বাচন সেরে ফেলতে নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
2011 ডিসেম্বরে তৃণমূল কাউন্সিলর ইলা দামের মৃত্যুর পর থেকেই জনপ্রতিনিধি শূন্য কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ড। অবিলম্বে ভোটের দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই 1 নম্বর ওয়ার্ডে জনপ্রতিনিধি না থাকায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। মামলাটি গৃহীত হওয়ার পর রাজ্য নির্বাচন কমিশনের কাছে ভোট না হওয়ার কারণ জানতে চায় আদালত। উত্তরে কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিহানি এবং নয়ন বিহানি বলেন, বিষয়টি নিয়ে গত প্রায় 1 বছরে রাজ্য পুর দপ্তরকে 12টি চিঠি দিয়েছে কমিশন, কিন্তু কোনো উত্তরই মেলেনি। এই পরিপ্রেক্ষিতে পুরসচিব বিপি গোপালিকাকে সশরীরে প্রধান বিচারপতির এজলাসে হাজির হয়ে ভোট না হওয়ার কারণের বিষয়ে জবাবদিহি করতে নির্দেশ দেয় আদালত। 10 তারিখ তিনি সশরীরে এজলাসে হাজির ছিলেন। রাজ্য সরকারের আইনজীবী সেদিন আদালতে বলেন, যত দ্রুত সম্ভব ভোট সম্পন্ন করার চেষ্টা হবে। সেই জবাবে বিন্দুমাত্র সন্তুষ্ট হয়নি আদালত। উল্টে সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতিরা বলেন, সোমবারের মধ্যে রাজ্যকে জানাতে হবে 1 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন কবে করা সম্ভব, না হলে আদালতই সরকারকে নির্দেশ দেবে কোন সময়সীমার মধ্যে ভোট করাতে হবে। সোমবার পুরসচিব বিপি গোপালিকা এজলাসে হাজির ছিলেন। এদিন শুনানির শুরুতেই তাঁকে এজলাসের একেবারে সামনের দিকে ডেকে নেন বিচারপতিরা। প্রশ্ন করেন, আপনি বলুন রাজ্য সরকার কবে ভোট করতে পারবে? উত্তরে পুরসচিব একই উত্তর দেন, সরকার চেষ্টা করবে যত দ্রুত সম্ভব ভোট করার। স্পষ্ট উত্তর না পেয়ে এরপরই ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সেপ্টেম্বরের মধ্যে এই ওয়ার্ডে ভোট করাতে হবে। প্রসঙ্গত কমিশনের আইনজীবী লক্ষ্মীচাঁদ বিহানি এদিন আদালতে বলেন, শুধু কলকাতা পুরসভার 1 নম্বর ওয়ার্ড নয়, রাজ্যের বিভিন্ন পুরসভার মোট 22টি ওয়ার্ডেও উপনির্বাচন এখনও বকেয়া। এই বক্তব্য শুনে বিচারপতিরা বলেন, 1 নম্বর ওয়ার্ডের নির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল, এই নির্দেশ তাই সেই ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তবে বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, অন্যান্য ওয়ার্ডে বকেয়া নির্বাচনের বিষয়টি আদালতের গোচরে আনা হলে সে বিষয়েও আদালত পদক্ষেপ করবে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা। সুমনবাবু এবং আপনাদের সবার কাছে আমার এই প্রশ্ন, এটা কি গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক নয়? একটা ওয়ার্ডে ভোট করলে, যেখানে শাসক দলের প্রার্থীই জিতেছিলেন, কি অসুবিধা? মানে আমি বলছি 22টা ওয়ার্ডের জন্য 22টা আলাদা আলাদা জনস্বার্থ মামলা কি গণতন্ত্রের পক্ষে খুব শুভ? এই পরিস্থিতির সৃষ্টি কেন করছে আমাদের পুরকর্তারা বা রাজ্য সরকার? সুমনবাবু। না, সেটা তো আজকে বোধহয় বলেছে যে সেপ্টেম্বরের মধ্যে 1 নম্বর ওয়ার্ডের পুরো নির্বাচন, কিন্তু 2011 পুজো থেকে নিশ্চয়ই অনেকদিনই নির্বাচনটা করে নিতে পারলে অনেকটাই ভালো হতো। কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের একটা যে তাদের যে মতবিরোধ, সেই মতবিরোধে খুব গুরুত্বপূর্ণ কারণ। আজকে যে মামলাটা মাননীয় বিচারপতিরা প্রশ্ন তুলেছেন যে এমন কি হয়েছে যেখানে আলোচনার মাধ্যমে এক্স্যাক্টলি এটা ঘটনা দেয় যে মানে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা গেল না, কমিশনকে আদালতের শরণাপন্ন হতে হলো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এবং আরও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের এটাতে ওনারা বলার চেষ্টা করেছেন, যে সেটা হচ্ছে যে যেটা খুব মানে খুব তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে যে 2003-2008 যেভাবে পুলিশি অ্যারেঞ্জমেন্ট ছিল বুথগুলোতে, সেই পুলিশি অ্যারেঞ্জমেন্ট সম্পর্কে কমিশনের আপত্তি কেন? এখন একটা কথা তো খুব স্বাভাবিকভাবে আজকে মানুষের মধ্যে প্রশ্নটা খুব বারবার ধরে আসছে, যে কমিশনের কার্যাবলীর মধ্যে যদি একটা ধারাবাহিকতা থাকতো, তাহলে কিন্তু এই প্রশ্নগুলো উঠতো না। 2003 কেন 2008 পর্যন্ত পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ইলেকশন যা যা হয়েছে রাজ্য পুলিশ দিয়েছে হয়েছে, এবং সেখানে ওই পুলিশ নিয়োগ করা হয়, অল্প সময়ের জন্য হাতে ব্যাজ পরিয়ে তাদেরকে লাঠি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়, সেই মানে পুলিশ দিয়ে নির্বাচন হয়েছে। এখন এই যে 2003-2008 ঘটনা, এটাও কিন্তু কমিশন না বাঞ্ছনীয় কি বাঞ্ছনীয় নয়, না নাগরিক হিসেবে, ভোটার হিসেবে আপনি এটা কমিশনের ভূমিকাটা, কমিশন অ্যাকচুয়ালি কমিশন তো তখনও ছিল স্টেট ইলেকশন কমিশন, আজকেও স্টেট ইলেকশন কমিশন আছে। তাহলে স্টেট ইলেকশন কমিশন তখন কেন আপত্তি করেনি, এই প্রশ্নটা কিন্তু আমাদের না, এটা আমরা অনেকবার করেছি। যারা সাধারণভাবে এই মতের সমর্থক নয়, যারা মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার সমস্ত নির্বাচনগুলো সঠিক সময় করতে চায় এবং তাদের এই ব্যাপারে কোনো ভয়ের জায়গা নেই, তারা কিন্তু বারবার ধরে এই প্রশ্নটা উঠেছে যে 2003-2008 যে পরিস্থিতিগুলো তৈরি হয়েছিল, সেই সময় নির্বাচন কমিশন কেন চুপ করেছিল। 42-43 নম্বর ধারা নিয়েও কিন্তু অনেক বক্তব্য রয়েছে, যে 42 নম্বর ধারায় রাজ্য সরকার ডেট ঘোষণা করতে পারবে, এই সম্পর্কে কোনো কথা কিন্তু এখনো পর্যন্ত, যেটা সিঙ্গল বেঞ্চের রায় কিন্তু বলা। আমি যদি এটাই ধরে নিই, আগেও আপনি বলেছিলেন খুব ইন্টারেস্টিং পয়েন্ট, যে আমি যদি ধরে নিই যে বামফ্রন্টের আমলে 2003-এ করা এই 42 নম্বর ধারাটা ফল্টি, কিন্তু আমি বলছি বামফ্রন্টের ভুল ধারার অপব্যবহার করবে তৃণমূল কংগ্রেস। মানে আমি বলছি বামফ্রন্টের বলে সুবিধা হলো এটা, এই যে 42 নম্বর ধারা বা 43 নম্বর ধারা, বিশেষত এই 42 নম্বর ধারা নিয়ে যে প্রশ্ন উঠলো, যেটা সাংবিধানিক কি অসাংবিধানিক, এই প্রশ্নটা তো 2013 পঞ্চায়েত ইলেকশনের আগে উঠলো। আমি প্রশ্নটা বলছি, মানে যদি এই সাংবিধানিক অসাংবিধানিক প্রশ্নটা সত্যি ওটা উচিত ছিল, তাহলে যখন এই
মানে এই পদ্ধতিতে মানে এই নিয়ম অনুযায়ী যখন নির্বাচন হলো তখন প্রশ্নটা বামফ্রন্টে কেউ বলবে যে এটা ধারাটা করেছি তার অপব্যবহার করিনি, তৃণমূল এইটাই তো বড় রহস্য আজকে মানুষের কাছে, এটাই তো বড় রহস্য। একটুখানি একটু বলতে দিলাম যে এটাই তো মানুষের কাছে বড় রহস্য, যে কিভাবে কি কোন ক্ষমতা বলে বাম সরকার 2003-2008 তো কেন্দ্রীয় বাহিনীরও দাবি করা হয়েছিল 100 কোম্পানি, সে দাবিও এনারা নস্যাৎ করে দিয়ে রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে। আরো একটা কথা আজকে কিন্তু নির্বাচন কমিশনের মানে আজকে আদালত বলেছে নির্বাচন কমিশনকে, সেটা হচ্ছে যে স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এবং সাধারণ বুথ, এই তালিকা কিন্তু নির্বাচন কমিশনের কাছে তৈরি নেই। নির্বাচন কমিশন র্যান্ডম প্রত্যেকটা বুথেই, মানে র্যান্ডম বলবো না, যে প্রত্যেক বুথেই তারা 2জন করে সশস্ত্র পুলিশ চেয়েছে। এখন যে জায়গাগুলো স্পর্শকাতর, অতি স্পর্শকাতর সম্পর্কে বোঝা যায় যে হ্যাঁ সেখানে নিশ্চয়ই সশস্ত্র পুলিশ থাকলে ভালো হয়, কিন্তু যে বুথগুলো সম্পর্কে মানে এরকম ধরনের কোনো ক্যাটাগরিতে ফেলা যায় না, সাধারণ যে বুথ, সেই বুথগুলোতে যখন এই সশস্ত্র পুলিশের প্রশ্ন আসে, যখন এই 2জন সশস্ত্র পুলিশের ব্যাপারে নির্বাচন কমিশন এতটা রিজিড হয়ে যায়, তখনই কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু সরকারেরই বা পুলিশে আপত্তি কেন? না, পুলিশে আপত্তি না, কারণ এই কথাটা আজকে কোর্ট বলেছে যে একটা খুব আরো একটা ভালো দিক, যেটা নিয়ে হয়তো এই সমস্যাটা সমাধান হলেও হতে পারে, সেটা হচ্ছে যে যদি তাদের কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশ মানে অন্য রাজ্যের পুলিশ নিয়ে আসা আপত্তি হয়, তাহলে দফা বাড়িয়ে দেওয়া হোক, রাজ্যেরই সশস্ত্র পুলিশ দিয়ে করানো হোক। এটা একটা সমাধানের রাস্তা কিন্তু এর মধ্যে হলেও হতে পারে, একটা জায়গা তৈরি হয়। এখন দেখুন খুব স্বাভাবিকভাবে আজকে প্রশ্ন উঠছে যে এই সরকার 2 বছরেই, আজকেই রেজাল্ট বেরিয়েছিল 2011 মানে এই পরিবর্তনের রেজাল্ট, আজকে 2 বছর অতিক্রম করতে যাচ্ছে। সেই সরকার আজকে যে পরিস্থিতির মধ্যে পড়েছে, যেভাবে তারা কাজকর্মগুলো করার চেষ্টা করছে, তাদের সেই পরিপ্রেক্ষিতে যে কথাটা আজকে আদালত বলেছে সেটা খুব তাৎপর্যপূর্ণ কথা, কিন্তু যে এই যে ধারাবাহিকভাবে যে প্রক্রিয়াটা চলছে, সেই প্রক্রিয়ার মধ্যে কোন জায়গায় রাজ্য সরকারের অসুবিধার যে জায়গাটা, সেটা হচ্ছে রাজ্য সরকার সাধারণভাবে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্যের, এবং এটা স্টেট লিস্টেড, পঞ্চায়েত বলুন, মিউনিসিপ্যালিটি বলুন, এগুলো স্টেট লিস্টের অন্তর্ভুক্ত। আজকে 2 বছরের মাথায় যখন 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, অশোক বন্দ্যোপাধ্যায় মাননীয় জিপি তিনিও বললেন কথাটা, যে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হচ্ছে। আমার খুব আশ্চর্য লাগে, এটা তো মানুষের মনে এই প্রশ্নটা উঠবে না? আজকে তো অঞ্জন বাবুরা সাধু পুরুষ হয়ে গেছেন, কোনো কিছু করেননি, আপনার প্রশ্নটাও এড়িয়ে গেলেন যে কেন সিবিআই আপত্তি, ওই 3টে কেস আপনি উল্লেখ করলেন যেগুলো। এখন আজকে তো এই প্রশ্নটা খুব স্বাভাবিকভাবে উঠবে। 2008 সেই পরিস্থিতিতে রাজ্য সরকার যদি রাজ্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকে, 2013-তে একটা 2 বছর পূর্ণ করা সরকারের আমলে খুব অগণতান্ত্রিক পরিবেশ হয়ে গেছে, এটা কথা সাধারণ মানুষ মানবে না। আমরা টিভি টক শোতে যাই বলি না কেন, তার একটা ইম্প্যাক্ট কতটা সাধারণ মানুষের কাছে, কি তাদের তো 34 বছরের স্মৃতিতে রয়েছে, যারা স্মৃতি ধ্বংস হয়ে গেছে তাদের প্রশ্ন আলাদা, যারা স্মৃতি ধ্বংস হয়ে গেছে আমি 2 মিনিট একটা কথা বলবো, যেটা আমি ওই মূল জায়গাটা যেতে চাই না। অত্যন্ত দুঃখজনক ঘটনা, তদন্তে দোষী প্রমাণিত হলে যা কোনো কারোর শাস্তি হওয়া। কিন্তু দলের কথাটা বলুন যে উনি প্রতিমা দেবী নিজে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য, তার বাড়ির সামনে, তার বাড়িতে তৃণমূল, কিন্তু আমি বলছি যে বালির পরিস্থিতিটা কি ছিল। হাওড়ায় যারা বাস করেন তারা জানেন যে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টা বিধানসভার মধ্যে সব থেকে 2টো ফাইটিং এর বড় জায়গা, মানে 2টো সব থেকে বড় অসুবিধার জায়গা বিরোধীদের, তার মধ্যে একটা বালি, একটা উত্তর হাওড়া। বালিতে দীর্ঘদিন নির্বাচন হতো না, বর্তমান শাসক দলের পক্ষে খুব স্বাভাবিক ছিল। আমি জাস্ট এই তথ্যটুকু তৃণমূল ক্ষমতায় এলো, তৃণমূল সবাই জানে যে তৃণমূল ক্ষমতায় আসছে, ঠিক আছে। যতদিন পর্যন্ত সিপিএম ক্ষমতায় ছিল তখন কিন্তু তপন দত্তর গায়ে কেউ একটাও হাত দিতে পারেনি, সবাই জানতো তপন দত্ত তৃণমূল করে। তখন কিন্তু সিপিএমরা পারতো তপন দত্তকে মেরে দিতে, কিচ্ছু করার ছিল না, কোনো ইনভেস্টিগেশন দরকার ছিল না, কিচ্ছু ছিল না। কিন্তু তখন কখন মৃত্যু হলো? যখন সারা রাজ্যের লোক জানে যে তৃণমূল এবার ক্ষমতায় আসছে, তখন তাকে মেরে ফেলা হলো। এবং আপনারা জানেন না বোধহয়, বালি যেখানে সিপিএম এর মানে খোদ ঘর ছিল, যেটা সেখানে গিয়েও এই তপন দত্ত আন্দোলন করেছে। যখন সুশীল পাল মারা, সুশীল পাল হত্যা, সেই সুশীল পাল দাঁড়ান, সুশীল পাল হত্যা সহজ ছিল না, বরঞ্চ এটা স্বীকার করুন যে বাম আমলে বালিতে সিপিএম ইচ্ছে করলে যে কোনো কিছু করতে পারে। আরে বলতে দিন, এই সুশীল পাল হত্যা যখন হলো, সেই আরোগ্য নিকেতনে গিয়ে আন্দোলন করা এবং সেখানে গিয়ে মিটিং করা, মিছিল করা এবং যারা অপরাধী তাদেরকে ধরবার জন্য আন্দোলন করা, সেটা কিন্তু তপন দত্ত করেছিল। বালি জগাছা ব্লক থেকে গিয়ে
বালিতে গিয়ে করেছিল। তবে আমি মানে বর্তমানে যে একটা মতামতে কনক্লুশনে এসেছি, আমার মনে হয় না যে যতটা খারাপ ছিল সিপিএম, যতটা খারাপ ছিল, আমার মনে হয় তার থেকেও বর্তমান পরিস্থিতি আরো খারাপ হয়ে গেছে। প্রতিবাদ থেকে আমি একটা পঞ্চায়েতের একটা কথা বলছি, আমার বন্ধু প্রতিভা একটু আমি আমি বেশি সময় নেব না, সেই জন্যই আমি শুধু একটা কথা বলছি যে আমাকে এইটা কি আজকে সিদ্ধান্ত নিতে হবে ওনার কথা শুনে, যে সিপিএম এর আমলে যেটা প্রতিবাদ আমরা করেছি, যেটার বিরুদ্ধে আমরা লড়াই করেছি, আজকে সেইটাই আমরা ফলো করব এবং আমরা সেইটাকেই নজির দেখিয়ে যে সিপিএম এর আমলে এটা করেছে এখন একাত্তা আমরা করব। সেদিন তো আমরা দায়ী করতাম যে সিপিএম এর আমলে 2003, 2008 একসঙ্গে যে সেন্ট্রাল ফোর্স দিয়ে আর্ম ফোর্স দিয়ে নির্বাচন করতে হবে। তো সেদিন যখন আমরা দাবি করেছি, আজকে ক্ষমতায় এসে আমরা সেই দাবিটাকে নস্যাৎ করব কোন যুক্তিতে? এটা তো আমাদের কোনো যুক্তি নেই। এবং সেদিন অলোকরাজ যদি না থাকতো, পূর্ব মেদিনীপুরে সেদিন ওই জেলা পরিষদ আমরা পেতাম না। ও তো সব কিছু জানে না, শুভেন্দু অধিকার জিজ্ঞেস করবে কীভাবে অলোকরাজ সিআরপিএফের ডিআইজিকে ওখানে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো সেই জন্য আমি বলছি যে আমাদের আলোচনাটা থেকে যেমন একটা এই সিদ্ধান্ত আসছে, সিপিএম আমলে যা করেছিল আমরা সেগুলো প্রতিবাদ করেছি জনগণের জনমত তৈরি করার জন্য। এখন আমরা এসে সিপিএমের সেই পাপ কাজগুলো আমরা ফলো করব, এই যদি সিদ্ধান্ত নিতে হয় তাহলে আমার মনে হয় আমাদের এই পরিবর্তন দরকার ছিল না। সেদিন যখন প্রতিবাদ করেছি আজকেও প্রতিবাদ করবো, কিন্তু দুর্ভাগ্য সেদিন যারা সঙ্গে প্রতিবাদ করেছে তারা এই অপরাধগুলো রিপিট করে যাচ্ছে। পরিস্থিতির সঙ্গে এই পরিস্থিতি থেকে মেলানোর চেষ্টা করা মুশকিল হচ্ছে এখানে এটাই, এটা দুজন বলেন যে না আমি বলছি না, আমি খুব সংক্ষেপে বলছি যে মুশকিল হচ্ছে এটাই যে সমস্ত ক্ষেত্রে কোনো যুক্তির ধার না ধারা। দেখলেন যে বয়ানটা হচ্ছে এই যে যদি নির্বাচন কমিশনের সঙ্গে ইতিপূর্বে পরিস্থিতি 52 সালের ভোট হয়েছিল কি আর কেন্দ্রীয় বাহিনী দিয়ে? আপনার অভিজ্ঞতার ভিত্তিতে নানাভাবে নানা ধরনের সিভিল রাইট সম্পর্কে ধারণাও বিকশিত হয়। এখন মানুষ চেয়েছে কেন, যখন এই পুরসভার নির্বাচন হয়েছিল বামফ্রন্ট সরকারের আমলে, তখন তো এই নির্বাচন কমিশনই ছিল, সে তো বাহিনী দিয়েই হয়েছিল এবং তখন তো এই তৃণমূল কংগ্রেসে গিয়ে তাকে প্রশংসা 2010। প্রশ্ন হচ্ছে যে দেখুন না, মানবাধিকার কমিশন এই মীরা পান্ডেই ছিলেন। তখন কি বললেন, এখানে শাসক দলের নেতারা কি বলছেন যে একে নিয়োগ করে গিয়েছিল সিপিআই। মানে সর্বদা তার বেসিক একটা কনস্টিটিউশনাল পোস্ট, বিরোধের প্রশ্ন না, মতপার্থক্যের প্রশ্ন না, সেই কনস্টিটিউশনাল পোস্টকে চ্যালেঞ্জ করে, সমস্ত বিধিকে চ্যালেঞ্জ করছে। এইটাই হচ্ছে স্বৈরতন্ত্রের লক্ষ্য। শাসক দলের দুজন তারা এখানে এসছে, তাদের এখানে এসছে, তারা বিচার তো দূরের কথা, আদালতকে শাসাবো, পুলিশকে নিয়ন্ত্রণ করবে এবং পুলিশের যে কাজ করতে যাবে তাকে শাসাবো। এইটাই হচ্ছে আমি বলতে চাইছি যে দুঃশাসন যেটা বলছি সেটা হচ্ছে এখানে। আমি সন্দীপবাবুর কাছে যাব, যে একেবারে প্রশাসনের দিক থেকে আসবো সন্দীপবাবু, যে এটা তো পুলিশ বিভাগের পক্ষে খুব গৌরবের কথা নয় যে একের পর এক মামলায় যেখানে শাসক দল যুক্ত আছে, সে যে বাম আমলেই হোক আর তৃণমূল আমলেই হোক, সেখানে শাসক দল যুক্ত থাকলেই আদালতকে বলতে হচ্ছে বা মনে করতে হচ্ছে যে রাজ্যের পুলিশ বা সিআইডির মতো দফতর, সেই রকম অর্গানাইজেশন, তারা নিরপেক্ষ তদন্ত করতে পারবে না, অতএব সিবিআই। তো এইটা কতটা মানে দময়ন্তী সেনেদের কি পুলিশ বাহিনীতে এতই অভাব? এইটা কেন রুল হয়ে যাচ্ছে? এক্ষেত্রে তো প্রত্যেকটা খুনের মামলায় যেখানে শাসক দল যুক্ত থাকবে সেখানেই সিবিআইকে ডাকতে হবে, যেটা পরিকাঠামোগতভাবেই অসম্ভব। কি বলবেন? এখন অবস্থাটা তেমনই। আমি প্রথমে আব্দুল মান্নান সাহেবকে ধন্যবাদ দিয়ে, আমার মনে আছে ধনেখালির ঘটনা যখন হয় সেদিন সকালে আলোচনা সভায় এখানে একটা হয়েছিল, এবং যখন বিভিন্ন কারণ ওই জেলাতে আমি অনেকদিন আমি কাজ করেছি, যখন পুলিশে যখন চাকরি করতাম, জায়গাগুলো খুবই চেনা, পরিস্থিতিগুলো খুবই জানা। আমার প্রথমেই আমার একটু অবাকই হয়েছিলাম যে পুলিশে যখন শাসক দলের কোনো নেতাকে ধরে নিয়ে আসে, তাকে মারধর করার প্রশ্ন ওঠে না, বরং তাকে একটু বাড়তি খাতিরই করা হয়। হঠাৎ এই লোকটিকে ওইভাবে মারধর করলো, কেন করা হলো? যে মারা গেল, আমাদের নাসিরুদ্দিন মারা গেলে, তারপর যখন আমাদের আব্দুল মান্নান, উনি তখন এই বোধহয় 1টা-1.5টা নাগাদ ওকে যখন আপনাদের সাংবাদিক ওকে প্রশ্ন করে, উনি তখন সোজাসুজি বলেন, এবং তারপরে ভয় কাটিয়ে তাঁর স্ত্রী, উনি তো ছিলেন এখানে, তিনি বারবার বলেন যে ঘটনাটা ওর বিশ্বাস বা ওকে যারা বলেছেন কেন হয়েছে। এবং পুলিশের কাজকর্ম, পুলিশের অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবমূর্তি, পুলিশের মধ্যে অনৈতিকতা, পুলিশের মধ্যে নিরপেক্ষভাবে কাজ না করা, সে তো বহুকালের মলিন ভাবমূর্তি। তার সঙ্গে এই ধনীকালের ঘটনাটা মারাত্মক, যেখানে অভিযোগটা হচ্ছে
যে শাসক দলের একজন গুরুত্বপূর্ণ নেতার বা নেত্রীর কথায় পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে খুন করেছে, এটাকে একটা নতুন মাত্রা যোগ করে পুলিশের এই অপরাধ বা পুলিশের এই ক্রিমিনালিটি, যেটা খুব এটা কিন্তু একবার নতুন অ্যাডিশন। এটা কিন্তু আগে এইটা করতে যায়নি, কারণ তখনই মনে হয়েছিল এটা বিপজ্জনক। পুলিশ সম্বন্ধে মানুষের আস্থা না থাকা, পুলিশের মধ্যে ওই দুর্নীতি, পুলিশের মানুষের ভদ্র ব্যবহার না করা, এটা তো একটা ছিল। তার সঙ্গে এটা মারাত্মক, এটার একটা সাধারণ, আমি তো সেদিন আমরা আলোচনার মধ্যে বলেছিলাম, এটা এমনই একটা ঘটনা যে কোনো দেশের গণতান্ত্রিক দেশের পক্ষে, সভ্য জগতের পক্ষে এবং যেখানে শাসক দলের পক্ষে এই ঘটনাটা যেন তদন্ত হয়, এবং যে তদন্ত তেমনই একটি বিভাগকে দেওয়া হোক যেন যার কথা মানুষে বিশ্বাস করতে পারে। আজকে সিআইডি বা পুলিশ যদি নিরপেক্ষভাবেও করছে বলে দাবি করতো তামা তুলসী ধরে, তাও লোকেরা বিশ্বাস করতো না। সিবিআই তদন্ত সেগুলো অত্যন্ত স্বাগত জানাই। মাননীয় বিচারকদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে ওরা এই সমস্ত ঘটনাটার পরিপ্রেক্ষিতকে বিচার করে মানুষের মনে একটুও যে তারা খুশি হবেন যে তদন্তটা করছেন যারা, তারা অন্ততপক্ষে তারা এই ঘটনাতে তারা কোনো দলের হয়ে করবেন না, এটা অত্যন্ত প্রয়োজন ছিল শাসক দলের ভাবমূর্তির পক্ষে এবং পুলিশের কাজের পক্ষে। এবং আর একটা কথা বলি, এই বেশ কিছু বছর ধরে পশ্চিমবাংলায় তথাকথিত ক্রিমিনাল জাস্টিস সিস্টেম আইনের শাসনের জায়গাটা যেখানে দাঁড়িয়েছে, এখন সেটা কালমিনেট করেছে। সারা দেশের মধ্যে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তার ভাবমূর্তি কলঙ্কিত হয়েছে। পশ্চিমবাংলার কথা বলা যায় না। আমি বিশেষ করে উনি যা বললেন, আমার মনে হয় ওরা কত অসীম সাহস নিয়ে ওরা দুজনে, আমি ওদের কি বলে চার্জশিটে কি কারোর নাম বাদ দেওয়া যায় না, ওটা একেবারে কোনো প্রশ্ন। ওটা আমি আরেকটা বলি ধীরে, এখন আপনি যেটা বলছেন তার সুবায় ধরে, একটি গণতান্ত্রিক একটি ব্যবস্থার পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এই রাজনৈতিক দলগুলো কিন্তু এখন একটা লায়াবিলিটি, এটা বোঝা এবং একটা থ্রেট। ইটস এ লায়াবিলিটি অ্যান্ড থ্রেট টু দ্য কমন পিপল অ্যান্ড ডেমোক্রেসি সিস্টেম। এটা কিন্তু ক্রমাগত আমাদের হয় বলে কিছু করার নেই বলে হয়। এবং আমার মনে আছে যখন এই আমাদের বিচার বিভাগ, ওরা এই শ্রদ্ধেয় বিচারকরা অনেক সময় তারা এগুলো তারা বুঝে শুনে তারা যে পদক্ষেপ নিচ্ছেন পঞ্চায়েত শাসন, পঞ্চায়েত ইলেকশন ব্যাপারও, সে ব্যাপারে আবার কোনো বড় নেতারা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম সেই বলে আবার তাদের সমালোচনা করা শুরু করেন। তাহলে মানুষের যাবেটা কোথায়? এবং আমার মনে আছে যে আমাদের এই ধরুন এই যে আমাদের পঞ্চায়েত, আমাদের নিয়ে পঞ্চায়েতের নির্বাচনের কথা, আমার মনে আছে হাওড়ার মাননীয় মন্ত্রী উনি একটা স্টেটমেন্ট দিলেন যে ইলেকশন কমিশনকে গ্রেপ্তার করা উচিত। আপনি ভেবে দেখুন, নামতে নামতে আমরা কোথায় এসেছি। ইলেকশন কমিশনার করছেন কি, উনি ওর মতো করে সংবিধানে যেটা যা দায়িত্ব দেওয়া সেটা সুষ্ঠুভাবে উনি ওটাকে পালন করার চেষ্টা করছেন তো ওটাই। আমরা এতকাল ভোটের সঙ্গে যুক্ত ছিলাম ইলেকশন প্রসেসে, এবং সমস্ত ইলেকশন আমাদের এই জেলা প্রশাসন, কলকাতা প্রশাসন, এই আমাদের এই নির্বাচন কমিশন মিলে যেগুলো একটা করতো, এবং একটাই উদ্দেশ্য থাকতো যে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে নির্বাচন হয়। সেই চেষ্টা করার জন্য যদি কোনো মাননীয় মন্ত্রী দায়িত্বের জায়গা থেকে তাকে গ্রেপ্তার করতে হবে, এটা অভাবনীয় এবং অবস্থাটা কিন্তু মারাত্মক এবং ভয়ঙ্কর। আমার আশা এবং আমার বিশেষ করে আবেদন থাকবে পুলিশের যারা, আমি তো নির্বাচন কমিশনকে বলি উনি হচ্ছেন ভারতবর্ষের সিভিল সার্ভিসের রোল মডেল। আমি আশা করব পুলিশের প্রশাসনে যারা আছেন তারা তাদের দায়িত্বের জায়গাটায় তাদের বিবেকের কথা ভেবে তারা যেন একটা স্ট্যান্ড নেন। দেশের অবস্থাটা ক্রমাগত ভাঙতে যেখানে দাঁড়িয়েছে, বিশেষ করে এই রাজনৈতিক দলের একাংশের যা কাজের দিক থেকে, এটা কিন্তু মারাত্মক একমাত্র, এবং তাদের সুবুদ্ধি সহজে জাগবে বলে মনে হয় না। আমি রাজনীতিবিদদের কথা শেষ করি, আমি আপনাকে প্রশ্ন করছি যে পুলিশ এই রাজনীতিবিদদের দোষর হবে কেন? মানে আমি ধরেই নিচ্ছি রাজনীতিবিদরা তাদের শাসক দলের ইন্টারেস্ট পরিচালনা করার চেষ্টা করবে, তার চাকরিতে অসুবিধা করতে পারেন, দ্বিতীয়ত আবার নতুন একটা অ্যাডিকশন হচ্ছে অপমান করতে পারেন। এখন এই সরকারি চাকরি যারা বড় পদে থাকেন তাদের মাইনেপত্র খুব একটা পান তেমন না, যেটুকু ছিল সেটা হচ্ছে সম্মান। আর এখন সেটা বিশেষ করে মিডিয়ার সামনে অসম্মানিত হওয়াটা তার আমরা আন্দাজ, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন বা যেটুকু যার থাকে সম্মান, সেই একটা ভয়। তবে আমার মনে হয় আগামীতে, এবং আমার আবেদন তারা যেন তারা ঘুরে দাঁড়ান
কালেকটিভলি আইনের শাসনের বাইরে করবেন না। আপনি বলবেন এই সম্মানটা কোনো সম্মান, যে সম্মান রক্ষায় খারাপ কাজ করতে হয়, বেআইনি কাজ করতে হয়, সেটা সেই সম্মান রক্ষা অবশ্যই নয়। এবং এটা তো করতে করতে একটা অভ্যেসে দাঁড়ানো, তারপর থেকে ঘুরে আশা করি তারা এই আমাদের নির্বাচন কমিশনকে দেখে তারা শিখবেন। পুলিশেরও আমাদের অফিসারও কিছু তো আছেন যারা নীরবে সরে যান বা সরিয়ে দেওয়া হয়, আমাদের অনেকেই তো আছেন যারা কেউ কেউ করেন, কিন্তু আমার আশা যে তারা ঘুরে দাঁড়াবেন। কারণ গণতন্ত্রের থ্রেট এখন যখন আমাদের রাজনৈতিক দল মানুষের দ্বারা ধরুন নির্বাচিত প্রতিনিধিরা শপথ নেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন বলে যা করেন দৈনন্দিন জীবনে মানুষেরা দেখে, সেখানে কিন্তু এক্সিকিউটিভ প্রশাসনের যারা দায়িত্বে আছেন, উজ্জ্বল ছাত্র অনেকে ছিলেন, তারা সৎ বহুজন সৎ আছেন, তারা একটা আমাদের সামাজিক দায়িত্বের কথা ভেবে, প্রফেশনাল এথিক্স কথা ভেবে তারা কালেকটিভলি স্ট্যান্ড নেবার মতো অনেক আছেন। এবং আমার মনে এক সময় এসেছে এর পরে কিন্তু মানুষের আর মানে পিছিয়ে যাবার জায়গা নেই। ক্রমাগত বিশেষ করে যে এই একটার পর একটা যে ঘটনাগুলো ঘটছে, অবস্থাটা কিন্তু অত্যন্ত বাড়া। না, আমার মনে পড়ে গেল আপনি উজ্জ্বল ছাত্রের কথা বলছেন, আমরা বহু এরকম উজ্জ্বল ছাত্র, অসম্ভব উজ্জ্বল আইপিএস বা আইএএস কেরিয়ার রয়েছে তার, কিন্তু দেখেছি রিটায়ারমেন্টের পরে বেআইনি লগ্নি সংস্থার পরামর্শদাতা হতে, সেই সংস্থাগুলোর সঙ্গে জড়িয়ে পড়তে। কিন্তু আমি একটা কথা বলি, আপনি দেখবেন তাদের নামগুলো, এটা তো বলতেই যাচ্ছি, সব থেকে দুর্ভাগ্য শুধু তারা প্রশাসনের নয়, প্রশাসনের পরে রাজনীতিতেও যারা আমরা এখন যারা ওই চিট ফান্ডের সঙ্গে জড়িয়ে প্রচুর অর্থ লাভ বা অন্যান্য ক্ষমতা লাভের জন্য তারা এই অজস্র দরিদ্রতম মানুষগুলোকে তারা যারা প্রতারিত করেছেন, তারা কিন্তু কো অ্যাকিউজড, মাইনে করা কর্মচারী, ওটা কিন্তু কোনো অ্যালিবাই নয়, অ্যাকমপ্লিস। কারণ ওদের কাছাকাছি থাকার এই ভাব, তারা একটি ওই ভুল বুঝে তাদের ওই একটা মানে ফিস মানে একটি বিশ্বাসযোগ্যতা, মিথ্যা বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সাহায্য করেছেন। যার এবং যেটা অনেকেই বলেছেন টেলিভিশন আপনাদের সামনে কাছে, যে আমরা দেখেছিলাম উনি তো আছেন কোনো রাজনৈতিক নেতা, বড় নেতা কিংবা পুলিশ অফিসার, কথা ওরা তো ছিলেন, বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে। এবং দেখবেন যারা পুলিশের আছেন তারা আবার আমি নিশ্চিত তাদের মধ্যে যে উজ্জ্বল ভাবমূর্তির আমি অবশ্যই কথা বলতে, তার মধ্যে নিশ্চয়ই একজনও থাকবেন না, আমি নিশ্চিত তারা থাকবেন না। আমি আশা করা যে আমরা জানতে পারবো। তো এখন ঘুরে দাঁড়ানোর সময়, এবং আমরা আমি আবার বলি রাজনৈতিক নেতাদের একাংশের কাজ, কিন্তু এটা এই ডেমোক্রেটিক আমাদের গণতন্ত্রে একটা বোঝা এবং একটা থ্রেট। এখন মনে হয় সাধারণ মানুষের বুঝে প্রশাসনের যারা আছেন দায়িত্বে, তারা আবার একটু চিন্তা বা ইন্ট্রোস্পেক্ট করুন, করে একটা স্ট্যান্ড দিন, আইনের শাসন প্রতিষ্ঠিত করুন। লগ্নি সংস্থার কথা হলো, আগামীকাল সারদা গোষ্ঠীর যে মামলা, সারদা বা যে বিপুল সংখ্যক মানুষ লগ্নিকারী, আমানতকারী, তারা রাস্তায় এসে দাঁড়িয়েছেন, সেই মামলায় কলকাতা হাইকোর্টের শুনানির দিকে গোটা দেশের মানুষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ জনস্বার্থের মামলা, সেদিকে তাকিয়ে আছে গোটা দেশের মানুষ। দ্রুত একবার দেখাবো এক ঝলক। গুড়াপ কাণ্ডের পর ধনেখালি কাণ্ড, ফের হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। গুড়াপ কাণ্ডে প্রথমে তদন্ত শুরু করে সিআইডি, কিন্তু সিআইডি তদন্তের ওপর চূড়ান্ত অনাস্থা প্রকাশ করে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। কার্যত একইভাবে নিরপেক্ষ তদন্তের স্বার্থে ধনেখালি কাণ্ডেরও তদন্তভার সিবিআই এর হাতে দেওয়ার জন্য সোমবার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই পরিস্থিতিতে মঙ্গলবার সারদা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলার শুনানি। সারদা কাণ্ডকে ঘিরে গত এক মাস ধরে উত্তাল রাজ্য রাজনীতি, বিড়ম্বনায় পড়েছে তৃণমূল। লগ্নি সংস্থার সঙ্গে তৃণমূল নেতৃত্বের একাংশের সম্পর্ক রয়েছে এই অভিযোগে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী। বিরোধীদের সিবিআই তদন্তের দাবি ক্রমেই জোরালো হচ্ছে। We know how the TMC has been practically in a joint venture with the Sharda Group from the beginning. It is not only confined to West Bengal. So we think national body is required, and that is only the CBI. Everybody knows the involvement of the top leadership of the TMC, their MPs in many of the Sharda ventures. What type of people, MPs from the TMC were there in the media group of Sharda, all this is known.
আমরা তো বলছি সিবিআইয়ের ইনভেস্টিগেশন হোক না, প্রথম তো আমরাই বলেছি সিবিআইয়ের ইনভেস্টিগেশন হোক, দেখা যাবে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে। কিন্তু রাজ্য সরকার সারদা কাণ্ডে সিবিআই তদন্তের দাবি মানতে নারাজ। আর আমাকে সিবিআই দিয়ে চমকিয়ে রাজনৈতিক ভাবে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। সে তো সব বলেই দিয়েছে কি হচ্ছে না হচ্ছে। কখনো চমকানো, কখনো ধমকানো। আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে ধমকালে আমি বর্ষাই। আর আমার যুগে তুমি যদি কুৎসার আঙুল তোলো, তুমি আমাকে একটা বল মারবে, আমি সেই বলটা ওভার বাউন্ডারি করে ফিরিয়ে দেবো। আমি জানি হাউ টু ডু। সারদা কাণ্ডের জল গড়িয়েছে হাইকোর্টে। সিবিআই তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে। গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে সিবিআই জানায়, সারদা কাণ্ডে তদন্তভার গ্রহণ করতে তারা প্রস্তুত। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সব পক্ষকে হলফনামার প্রতিলিপি দেওয়ার নির্দেশ দেয়। সারদা কাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে সেই জনস্বার্থ মামলার শুনানি মঙ্গলবার। এবিপি আনন্দ। সুব্রতবাবু, এই জনস্বার্থ মামলা আপনি লড়ছেন, কেন স্পেসিফিক্যালি সিবিআইকে চাইছেন? রাজ্য সরকার ইতিমধ্যে বলছে তারা সিজ করেছে, নানা ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে, কমিশন তৈরি করে দিয়েছে, গ্রেফতার হয়েছে মূল অভিযুক্ত, আবার কেন সিবিআই? না, প্রথমত একটা আপনাকে বলি, 1.5 ঘন্টা পরে তো সুযোগ পেলাম, খুব ব্যতিক্রমী দিন আমার, এটা বলার প্রয়োজন আছে। ধরুন আমি যদি কোনো অনুসিদ্ধান্ত নিই, যে অনুষ্ঠান শেষের মুখে একজন অতিথিকে বলেছি বলতে দিতে হয়, তাই বললাম। যদি ধরুন আমি ব্যাখ্যাটা করি, নিশ্চয়ই সঠিক ব্যাখ্যা নয়। অবশ্যই নয়, কারণ কেউ না কেউ 6 জনের মধ্যে শেষে বলবে, তাই তো সেখানে আমি আজকে, অর্থাৎ আমি এখানে চক্রান্তের উল্টোটা হতে পারে, কালকে আপনাকে দিয়ে শুরু করতে পারি। না, আমি তা বলিনি, আমি শুনে নিন, আপনি শুনলে অনুধাবন করবেন কেন বললাম এটা। মুখ্যমন্ত্রী যে কোনো বিষয় অভিমুখটা যদি ঠিক করে দেন, সব কিছু যদি চক্রান্তে গন্ধ পান, এটা দুর্ভাগ্যজনক। কালকে সারদা মামলা আছে, আমি খুব স্বল্প সময় আছে, স্বল্প প্রতিক্রিয়া ব্যক্ত করি। প্রথমত হচ্ছে, দেখুন এই হুগলি জেলার যখন বিজ্ঞাপন বিরতিতে মান্নানদাকে বলছিলাম সিবিআইটা কেন প্রয়োজন, সুপ্রিম কোর্ট বলেছেন যে সিবিআই সম্বন্ধে আমি একমত, দ্বিমত পোষণ করার জায়গা নেই। আমি একটু আরও এগিয়ে বলি, সিআইডিকেও স্বয়ংশাসিত করা উচিত, এবং সুপ্রিম কোর্ট যে লাইনে অর্ডার দিয়েছেন অক্টোবরের পর কেন্দ্রের সরকারকে নির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসতেই হবে, কোনো বিকল্প নেই। আপনি বলছেন একমত যে খাঁচাবন্দি তোতা? কোনটা? সিবিআই সম্পর্কে যে না, অতীতে তাহলে এই সুপ্রিম কোর্ট দেখুন কখন কি বলে, শ্রদ্ধা রেখেই বলছি। এই সুপ্রিম কোর্ট কখনো কখনো যে কথা বলেছেন, তাহলে কি আমি বিশ্বাস করি তাতে যে কনসিকুয়েন্স হোক আমি ফেস করতে রাজি। সুপ্রিম কোর্টের উপরে যদি সংবিধান থাকতো, আর একটা সুপ্রিম কোর্ট অনেক রায় কিন্তু পাল্টিয়ে যেত। শেষ বলে তো কোনো কথা নেই। সুপ্রিম কোর্ট কোন পরিপ্রেক্ষিতে বলেছে সেটা বললে কিন্তু আজকের আলোচনার সময়টা পাওয়া যাবে না, আমি আসবো। প্রথমত আমি এক করে বলি যে গুরাপ কাণ্ডে সিবিআই তদন্ত হলো, কয়েকদিন আগে দেখা গেল গ্রেপ্তার হলো আরও অনেক, কয়েকটা ডেড বডি পাওয়া গেল। সিআইডি কি পারতো না? আমি বিশ্বাস করি সিআইডি দক্ষ অফিসার অনেক রয়েছে, আমি আস্থা রাখি এখনও, আমি কিন্তু পেসিমিস্ট নই। মুশকিলটা কোথায়? বাম আমলে কেউ যদি অভিমুখ ঠিক করে দেয়, এর বেশি আপনি যাবেন না। কি ডান আমলে, সে কংগ্রেস হোক, বিজেপি হোক, তৃণমূল, একজন আইনজীবী হিসাবে, একজন নাগরিক হিসাবে বলি সেটা উচিত না। পুলিশকে নিরপেক্ষতার স্বার্থে ওই 34 বছর আপনারা করেছেন, ওই আলোচনা আমি ঢুকছি না। কেন জানেন? আমরা কেউ খেয়াল করছি না যে কয়েক কোটি ভোটার, তার মধ্যে কত শতাংশ সক্রিয় বামফ্রন্টের লোক আর তৃণমূলের লোক বা কংগ্রেস বা বিজেপি। প্রাতঃকৃত করার মতন, যেটা আমি বারবার গভীরভাবে বিশ্বাস করি, কোটি কোটি মানুষ প্রাতঃকৃত করার মতন ভোটটা দেন, তারা সক্রিয়ভাবে কোনো ফ্রন্ট, সেই মানুষগুলোর ফান্ডামেন্টাল রাইট যখন ইনফ্রিঞ্জ হয়, কখনো অভিযোগ ওঠে বামেদের নামে, কখনো ডানেদের নামে, তার রেমেডিটা কী হবে, কে তদন্ত করবে? যেখানে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো অ্যাক্সেস থাকবে না স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অ্যাক্সেস থাকবে না, অসুবিধাটা কোথায়? রাজনৈতিক দলগুলো এই দাবিটা তুলছে না কেন? আজকে যারা সিবিআই শব্দটা ওই বেলপাতা বা ওই তুলসী পাতা দেওয়ার মতন সিবিআই বলতেন, যারা, আমি বারবার এই কথাটা বলি, মার্জনা করবেন, রিপিটেশন আজকে হয়নি কারণ সেভাবে সুযোগ ঘটেনি, যারা সিবিআই ছাগল চাপা পড়লে, তারা 2 বছরে এমন কি ঘটনা ঘটলো যে তারা পুরো 180 ডিগ্রি তার বিরোধিতা করছেন প্রবলভাবে। আমি আপনাদের চ্যানেলেই বলেছিলাম, যখন রিজওয়ানি কাণ্ড, যখন রিজওয়ানি কাণ্ডের ব্যাপার ছিল, তখন আমি বলেছিলাম, আপনাদের এই চ্যানেলে বললাম যে রিচ কাণ্ডে বামের সবচেয়ে বড় ভুল। একটা জিনিস আমি জানি না মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনজীবী ছিলেন কিনা, কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী কিন্তু আইনজীবী একজন, আমাদের হাইকোর্ট কৃত।
তার পরামর্শটা তো উনি নিজেই সব জানতাম, শুধু আইনজীবী না, ডাক্তারও। সেখানে হচ্ছে সিবিআইকে দেওয়াটা উচিত ছিল বামফ্রন্টে, যেখানে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ ওঠে। আমি একমত। আপনারা অনেকে জানেন না যে 14ই মার্চ যখন গুলি চলেছিল কলকাতা হাইকোর্টে, মাননীয় বিচারপতি, আমি নাম করেই বলছি, মাননীয় বিচার দীপঙ্কর দত্ত প্রশ্ন করলেন মিস্টার মুখোপাধ্যায় কি ব্যাপার, এটা কি হচ্ছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক, আনকনস্টিটিউশনাল। আমি কারুর প্রসঙ্গে কথা বলতে চাই না, আপনারা খেয়াল করেছেন, কাউকে ইন্টারাপ্টও করিনি, বলার ইচ্ছে থাকলেও করিনি। অর্থাৎ আমি একজন নাগরিক। অনেকে প্রশ্ন করেন যে আইনজীবী অনেক কথা বলেন যেন রাজনীতিবিদের মতন। তারা ভুলে যাচ্ছেন যে একজন সবচেয়ে ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যারা নেতৃত্ব দিয়েছে, বিপ্লবে বলুন, সংসদীয় গণতন্ত্রে বলুন, তারা প্রথম সারির হচ্ছে আইনজীবী। খুব স্বাভাবিকভাবে আমি সারদা মামলায় আসছি। সেখানে একটা জিনিস আপনারা বললেন যে নির্বাচন করতে এত ভয় কেন, যে আর একটা ইস্যু যে ছিল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি জনপ্রিয়তার তুঙ্গে, মুশকিলটা কোথায় জানেন? একটা পেপারে ক্যাপশন দেখলাম, আপনাদের চ্যানেলেও কিনা জানি না, যে একজনের জন্য 10 কোটি মানুষ বিপদগ্রস্ত। আমি বলেছিলাম এই একজনকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু পশ্চিমবঙ্গ বলছেন তাই, যেটা আমার মনে হয়েছে, নাকি মীরা পান্ডে। এই মীরা পান্ডের সঙ্গে বামফ্রন্টে বিতর্ক ছিল, অঞ্জনবাবু বামফ্রন্টে প্রতিনিধিত্ব করছেন, অস্বীকার করার কোনো লাভ নেই। তাহলে আমি যদি সংবিধান মেনে, আর্টিকেল 243 মেনে কেন্দ্রীয় বাহিনী ছাড়া উপায় নেই, আজকে কেন বলছেন না আজকে কেন বলছেন না আইনজীবী বিষয়ে প্রশ্ন প্রাসঙ্গিক? আপনারা অনেকে মার্ক করি আমরা যে অমুক বামফ্রন্টের লোক অমুক। আমি নাগরিক তো, সুব্রত মুখোপাধ্যায়। জঙ্গলমহলে আকাশ বাতাস কেঁপেছিল, যৌথ বাহিনী প্রত্যাহার। আপনি বলছেন না, আপনার দলের লোক, নাম করে বলছি, 5ই এপ্রিল আজকে সাংবাদিক সম্মেলন করেছে কুণাল রায়, সারদা প্রসঙ্গে ফিরে আসছি সমান। সেখানে আপনি কি বললেন সাংবাদিক সম্মেলনে? যে না আমি মিটিং করেছিলাম, সেই মিটিংয়ে তৃণমূলের সর্বভারতীয় অন্যতম নেতা উপস্থিত ছিল কি ছিল না। অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় যদি শুনতে পান আপনার প্রতিনিধির মাধ্যমে, আমি বলছি মদন মিত্র থেকে শুরু করে কে কতটা ইনভলভ জানা নেই। যে কাণ্ডে নিয়ে নেতাই কাণ্ড নিয়ে ভারতবর্ষে কলকাতা হাইকোর্টে নেতাইয়ে সিবিআই দিয়েছিল সঙ্গত কারণে, কারণ আপনার পার্টির বিরুদ্ধে, বামফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল নেতাইয়ে কারা গুলি চালিয়েছিল, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। স্বাগত। আমার পক্ষে যদি রায় দেয় তখন হচ্ছে গণতন্ত্র সুরক্ষিত, আর আমার বিরুদ্ধে যদি রায় দেয় দুর্ভাগ্যজনক। আমি আপনার কথা বলছি না, আমি আপনার শুনে সংসদীয় গণতন্ত্রে সেটা হচ্ছে তখন হচ্ছে মীরা পান্ডের ছেলে ওই মাদক দ্রব্য একটা লিফলেট, মান্নান সাহেব জানেন কারা ডিস্ট্রিবিউট করেছে উত্তর 24 পরগনা কোথা থেকে, মীরা পান্ডের ছেলের নাম। সামনে আসতে ভয় পাচ্ছেন কেন? আজকে কুৎসা করছেন তো মীরা পান্ডেকে গ্রেপ্তার করা উচিত। সামনে দাঁড়িয়ে বলুন যে আর্টিকেল 243 সেটা কি বলছে, সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি রায় কি বলেছে, যেটা হচ্ছে মাইলস্টোন এই ব্যাপারে। কেন্দ্রীয় বাহিনীর নেতৃত্বে যদি নির্বাচন করতে হয়, আপনাদের জনপ্রিয়তা এত বেশি, সাধারণ মানুষ প্রশ্ন করবে না যে কেন নির্বাচন করবে না? সারদা কাণ্ডে তৃণমূল আর সারদা সমার্থক বলা হয়েছে। কুণাল ঘোষ অভিযোগ করা হয়েছে, কুণাল ঘোষ অস্বীকার করেছেন অবশ্য আজকে বিরতি, যে একটা ব্রিজ অস্বীকার করতে পারবেন ডিলাতে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী সভা করেছিলেন, গোপন বৈঠক করেছিলেন, কার সঙ্গে করেছিলেন, এটা প্রমাণিত সত্য। সেটা যদি সত্য যদি হয়, তৃণমূল ধরুন যুক্ত নয়, অভিযোগ তো উঠেছে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তাহলে সিবিআইকে আইনজীবী বিষয়ে বলা যায় ফিনান্সিয়াল এলিগেশনস যখন একটা রাজ্যের পরিধি ছেড়ে বেরিয়ে যায়, আসাম সরকার ইতিমধ্যে সিবিআই তদন্তের দাবি করেছে। তরুণ গগৈ শতপ্রণোদিত হয়ে মানিক সরকার বলেছেন। তাহলে দুটো আমার কাছে খবর, আমি নির্দিষ্টভাবে জানি, কারণ এই বিষয়টা রাজনীতি করার জন্য না, মানুষের জন্য। আমরা নিজেদের পকেটের পয়সা খরচ করে সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় খবর নিচ্ছি। ঝাড়খণ্ড সরকার, উড়িষ্যা গভর্নমেন্ট, তারা ইতিমধ্যেই কাগজ প্রস্তুত করছে, দায়িত্ব নিয়ে বলছি এটা, যে আমরা সিবিআই চাই। তাহলে ছোট্ট পয়েন্ট, সমস্ত পয়েন্ট বাদ দিন, সারদা কাণ্ডে কোটি কোটি মানুষ প্রতারিত হয়েছেন রাজনৈতিক দলরা প্রত্যক্ষ মদতে। আজকে শাসক দল বলছেন সিপিআইএম বা বামফ্রন্টের তর্কের খাতিরে ধরে নিচ্ছি সঠিক, আপনাদের সিবিআই ধরবে। একটা সময় তো ঘাস তো জন্মাবেই, একটা সময় সেই ঘাস বীজ বৃক্ষ হবে না মধু বৃক্ষ হবে। একটা কথা বলি, নির্ভর করে কি বীজ বলি। পুলিশ অফিসাররা যারা আমাদের পুলিশের সিনিয়র অফিসার ঊর্ধ্বতন পদে আছেন, একটা কথা তারা মনে রাখবেন, এদের মধ্যে যদি যারা
এই শাসক দল বা যে কোনো রাজনৈতিক দলের এই অন্যায় বা আদেশের বা অন্যায় কাজের প্রতিবাদ তারা দাঁড়িয়ে শক্তভাবে করেন। তাদের অধস্তনরা সারা জীবন তাদের কথা মনে রাখে, মনে মনে তাদের চিরকাল সেলাম জানায়, এবং এই কথাটা মনে রেখে তারা স্ট্যান্ড নেওয়া শুরু করুন। অজস্র মানুষ তাদের আশীর্বাদ করবেন। একটা জিনিস হচ্ছে সোমবাবু, সারদা কাণ্ডে কালকে রায় কি দেবে আদালত, আদালতের প্রতি সবার আস্থা আছে, আমাদেরও আস্থা আছে অবশ্যই। দুটো জিনিস হচ্ছে যে লক্ষ লক্ষ মানুষ প্রতারিত, এটা আমাদের ভাষা বলে অ্যাডমিটেড ফ্যাক্ট, অস্বীকার করার উপায় নেই। সুদীপ্ত সেন কেন সিআইডি কে পর্যন্ত হস্তান্তর করা হলো না বলতে পারবেন? বিধাননগর কর্পোরেট ওখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বহুল প্রচলিত, সবাই বলছে তিত করে লাভ নেই। রাজ্য সরকারের অসুবিধাটা কোথায় আছে নিজের একটা এফআইআর করতে? অভিযোগ হচ্ছে রাজ্য সরকারের অনেক বরিষ্ঠ নেতার সঙ্গে সারদার যুক্ত আছেন, আর্থিকভাবে যুক্ত আছেন। অভিযোগটা সত্য মিথ্যে তদন্তে বেরোবে। কেন সিবিআইটা না হওয়ার কারণ? আজকে আপনি দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন, স্বাগত জানাই আপনাকে বিরোধী নেত্রী, আমি আগেও বলেছিলাম। হঠাৎ 180 ডিগ্রি ঘুরে আপনি সিবিআই এর গালমন্দ করলেন বর্ধমানে। কেন? আপনি না বলেছিলেন ও তখন আপনাদের সঙ্গে কংগ্রেসের মধুচন্দ্রিমা ছিল, তাই কি এই বিষয় যোগাযোগের কথা উঠেছে? অন্য একটা চিটফান্ড সংস্থা এমপিএস এর সঙ্গে সিপিএম এর ঘনিষ্ঠতা যোগাযোগ, হারমাত বাহিনী সেই ঝাড়খণ্ডের রিসোর্টে থাকতো, সে তথ্য আদালতের বিমান বসু উপস্থিত ছিলেন, সবারই মুখোশ হবে না যে এই সরকারের আমলে হয়েছে, এগুলো করে গেছেন আপনারা, আপনারা তা সম্ভব করেছেন। পার্টি অফিস ওই রকমের চিটফান্ড সংস্থা নির্দিষ্ট অভিযোগ আপনি কি তৃণমূলের হয়ে বলছেন? নির্দিষ্ট অভিযোগ করছি, কথা বলবেন না। তৃণমূলের হয়ে বলছেন নাকি? আমি যারাই বলি আমার অধিকার বললে তথ্য সহ বলুন। আমার যা বলছি আমি অধিকার অঞ্জন বাবু আমি একটু বলি, আমি আপনাদের এক মিনিট না বলে পারলাম না, আপনাদের কাউকে তো ইন্টারাপ্ট করিনি। আদালতে শুনেন বলে দিন, আদালতের তদারকিতে সিবিআই তদন্ত কিন্তু বামফ্রন্টের দাবি। এটা আমাদের যে আমি বলিনি কালকের যে মামলা সেটা এই নিরপেক্ষ তদন্তে আমি বলি যে সিবিআই সম্বন্ধে অনেক প্রশ্ন ওঠে, কিন্তু আবার এটাও তো সত্য দিবালোকের মতন বনসালকে মন্ত্রিত্ব ছেড়ে এক মিনিট মান্নাতা বনসালের ভাগ্নেকে অ্যারেস্ট করা হলো, সব তদন্ত তাই তো? তাহলে শুধুমাত্র সিবিআই যদি তোতা পাখি যদি হয় তাহলে আইন মন্ত্রী থেকে শুরু করে কংগ্রেসের পদত্যাগ করলেন। কংগ্রেস হয়ে আমি ব্রিফ নেওয়ার জন্য বলছি না, যেটা সত্য স্বীকার করতে। আমার প্রশ্ন হচ্ছে সিবিআই তো তখনও ছিল যখন নেতাইয়ের ক্ষেত্রে, সিবিআই তো তখনও ছিল নন্দীগ্রামের ক্ষেত্রে। আমি আপনাকে ইন্টারাপ্ট করি প্লিজ প্লিজ, খেয়াল করছেন কাউকে সেক্ষেত্রে দাঁড়িয়ে মুশকিলটা হচ্ছে কোথায় জানেন? আমি একটা জিনিস বলে শেষ করছি, রাজা তোর গায়ে কাপড় নেই এটা বলা যাবে না। কেন? অঞ্জন বেরা আপনার নামে তাহলে এফআইআর করো, আপনি যে প্রশ্ন করবেন। যারা গণতন্ত্রের কথা বলে, যারা বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র, বাধ্য হয়ে বলছে একজন আইনজীবী না নাগরিক হিসেবে, আজকে তাদের কাপড় খুলে গেছে। অর্থাৎ মিথ্যে কথা যে মানুষ দেখতে পাচ্ছেন। কেন নির্বাচনকে ভয় পাচ্ছেন? আপনার যদি সৎ সাহস থাকে, এক মিনিট, সিবিআই বা বামফ্রন্ট যদি যুক্ত হয়, সিবিআই কে দিয়ে ধরেন না, অসুবিধা কোথায়? কেন আড়াল করছেন? তিন মকে কেন আড়াল করার চেষ্টা করছেন? আপনার অর্থমন্ত্রী পিএ কে সাসপেন্ড করতে হলো কেন? সুমন বাবু, আরে আপনারা যুক্ত তো, আপনারা যুক্ত, তদন্ত প্রকাশিত হবে। যেখানে সিবিআই তদন্তের দাবি রাজ্য সরকার অপোজ করেছে, কিন্তু শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে। দেখুন, শাসক মানেই সিবিআই এ আপত্তি আর বিরোধী মানেই সিবিআই এ আস্থা। রাজনীতির এই ট্রেন্ড দীর্ঘদিনের, ব্যতিক্রম নয় এ রাজ্য। দীর্ঘ 34 বছরের বাম আমলে এমন একাধিক ঘটনা ঘটেছে যে ক্ষেত্রে রাজ্য সরকার সিবিআই তদন্তে রাজি না হলেও হাইকোর্ট শেষ পর্যন্ত রাজ্য সরকারের অধীনস্থ সিআইডি কিংবা পুলিশের ওপর আস্থা রাখতে না পেরে নিরপেক্ষ তদন্তের স্বার্থে মামলা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছে। নন্দীগ্রামে গুলি চালনা। 14 মার্চের ঘটনায় রাজ্য প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয়। নেতাইয়ে গুলি চালনা। সিপিএমের নেতাকর্মীদের নাম জড়ানোয় নিরপেক্ষ তদন্তের স্বার্থে সিবিআই এর হাতে তদন্তভার তুলে দেয় কলকাতা হাইকোর্ট। ছোট আঙ্গারিয়া হত্যাকাণ্ড। এক্ষেত্রেও কাঠগড়ায় সিপিএম নেতাকর্মীরা থাকায় সিআইডিতে আস্থা রাখতে না পেরে তদন্তের দায়িত্ব সিবিআই এর হাতে তুলে দেয় কলকাতা হাইকোর্ট। রিজওয়ানুর কাণ্ড।
রিজবানুর কাণ্ডে পুলিশেরই একাংশের বিরুদ্ধে অভিযোগের আঙুল ওঠায় রাজ্য প্রশাসনের তদন্তে অনাস্থা প্রকাশ করে সিবিআই এর হাতে দায়িত্ব তুলে দেয় হাইকোর্ট। এর একমাত্র ব্যতিক্রম হয়েছিল তাপসী মালিক হত্যাকাণ্ডে। তৎকালীন বাম সরকার নিজে থেকেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল। নেতাই কিংবা ছোট আঙারিয়া কাণ্ডের মতো সারদা কাণ্ডেও যেহেতু শাসক দলেরই বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে, তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে সিপিএম কংগ্রেস। আর এতেই সিপিএম ও তৃণমূলের মধ্যে মিল খুঁজে পাচ্ছে রাজনৈতিক মহল। কারণ তখন শাসক সিপিএম এর সিবিআই এ বড় আপত্তি ছিল, আর এখন পালা বদলের পর শাসক তৃণমূলও সিবিআই এ একই রকম দোষ খুঁজে পাচ্ছে। এবিপি আনন্দ। মানন্দা, এটা কি যে সিবিআই এর ক্ষেত্রে হলে কোথাও পিক অ্যান্ড চুজ হয়? এই বামফ্রন্ট সরকারি যারা ছোট আঙারিয়ায় নেতাইতে অপোজ করেছে তারা আবার তাপসী মালিক সিবিআই দিয়েছে। আমার কথাটা পুনরাবৃত্তি করে সন্দেহ একটা কথা বলেছেন, তদন্ত হলে তো সব অপরাধী ধরা পড়বে, তখন তো বেছে বেছে সিপিএম এর অপরাধী, যারা দোষী তারা ধরা পড়বে, কংগ্রেসের আমলে দোষী এটা ধরা পড়বে না। তো সিবিআই যদি তদন্ত হয় নিরপেক্ষ, আজকে সুব্রতবাবু বলেছেন যে আজকে সিবিআই কিন্তু বানসালের ভাগ্নেকে ধরেছে, আজকে সিবিআই কিন্তু এফিডেভিট করে ডাইরেক্টর বলেছে যে হ্যাঁ অশ্বিনী কুমার দেখেছেন, এবং আদালত যে মন্তব্য করেছে একটা এক্সেপশনাল কেসে সিবিআই সম্বন্ধে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার জন্য অনার দিয়েছে আদালতকে, সঙ্গে সঙ্গে অশ্বিনী কুমারকে কিন্তু মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অশ্বিনী কুমারকে সরিয়ে দিতে হয়েছে, তার জন্য কিন্তু আদালত সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু নিজে থেকে বলেনি, মান্নাদা বিচার বিভাগের নজর চলে আসার পর তাদের করতে হয়েছে। কেন্দ্রীয় সরকার কিন্তু আদালতকে সম্মান জানিয়ে অশ্বিনী কুমারকে সরিয়ে দিতে হয়েছে। আইনের দিক দিয়ে অশ্বিনী কুমার কিন্তু এটা অনৈতিক কাজ করলো, চুরির সঙ্গে দুর্নীতির সঙ্গে অশ্বিনী কুমার। আপনি কি বলছেন যে সারদা কাণ্ডে যাদের নাম উঠে এসেছে তাদেরও সরিয়ে দেওয়া উচিত ছিল? আজকে থেকে আমি সাধারণ মানুষ হলে কি হতাম, তুমি যদি বলতে যে আমি এখান থেকে একটা ব্যাগে যাচ্ছে, তোমার লোকেরা বললে এখান থেকে কেউ একটা কোনো কিছু চুরি করে নিয়ে যাচ্ছে, আমি তো ব্যাগটা খুলে সবার আগে বলবো দেখে না ভাই আমার ব্যাগটা সার্চ করে দেখে না যে আমার ব্যাগে কিছু আছে। ভাই একটু বলতে দাও, তুমি আমি তোমার ডিস্টার্ব করিনি। তৃণমূলের মেম্বার না, তৃণমূল মেম্বার না হয় না, এটা আপনার কি আপত্তি কি আছে? কথা বলে আমি বলছি যে একটা জিনিস হচ্ছে, আজকে যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আঙুল দেখানো হচ্ছে যে সুদীপ্ত সেন 1,86,00,000 টাকা দিয়ে তার ছবি কিনেছে, কেউ প্রতিবাদ করেনি। আচ্ছা, কিন্তু তখন তার কেউ বলেনি যে এত বড় একজন শিল্পী তার ছবিটা যখন 1,86,00,000 টাকা দিয়ে কেটেছে, তুমি হলে কেউ যদি তোমাকে প্রশংসা করে একটা বলে তোমার অ্যাঙ্কারিংটা ভালো হয়েছে, তুমি তো তখন তো জানতে চাইবে কে আমার প্রশংসা করেছে, হ্যাঁ অন্তত একটা থ্যাঙ্কস জানাবে। এটা আমি হলেও তাই করি, এটা হিউম্যান বিং আমরা। তো মুখ্যমন্ত্রী একবার তার তো সেইটা অটোগ্রাফ করে দেবেন, সেটা সোনার ছবি দিয়ে বাঁধানো থাকবে, সিবিআই তদন্ত করে দেখা যাবে ছবিটা কোথাও নেই, কোথাও আস্থা করে ফেলে দিয়েছে। রাজনৈতিক সহকর্মী, তার ছবি যদি 1,86,00,000 টাকায় বিক্রি হয় এবং তার শিল্প সত্তা যদি স্বীকৃত হয়, তাহলে তোমরা আনন্দ পাও। কে কিনলো? উনি এত ক্রিটিক্যাল আপনি বোঝেননি রেলমন্ত্রীর ক্ষেত্রে অভিযোগ একেবারে সরাসরি প্রমাণিত। ছবিটা কোথায় আইনমন্ত্রী দেখানো হয়েছে, ছবিটা কোথায় বাঁধানো হয়েছে দেখানো দিয়েছেন রায়, ছবিটা তিনি কিনেছেন রেলমন্ত্রীর ক্ষেত্রে। রায় বদলায়নি, ভুল করছে কিভাবে, ভুল সিবিআই এর রায় বদলায়নি, ফলে সেই ঘটনার সঙ্গে এগুলোকে জড়ানো হবে না। তদন্ত মুখ্যমন্ত্রী বলেছেন যে যারা দোষী নিশ্চয়ই তাদের শাস্তি। প্রতিপক্ষ এখানেই শেষ করব, কিন্তু আগামীকাল যে গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে সারদা কাণ্ডে সিবিআই নিয়ে যে জনস্বার্থ মামলা সিবিআই তদন্ত হচ্ছে তার কি হলো, প্রতি মুহূর্তে সব খবর সবার আগে আপনাদের সামনে রাখবে এবিপি আনন্দ। আপনার চোখ থাকুক এবিপি আনন্দ।